কুত্তার বাচ্চা, আমি তোর পরিবারের কাছ থেকে শুনলাম তুই তোর মামাতো বোনকে রেপ করার চেষ্টা করেছিস। স্যার আমি কিছু করিনি, সীমা আমাকে বাঁচানোর জন্য এমন করেছে, বিশ্বাস করুন স্যার। না, এভাবে হবে না। তোকে লাস্টবার বলতেছি, কেন তোর মামাতো বোনকে রেপ করার চেষ্টা করলি? সত্যি করে বল, তাহলে তোকে মারবো কম। না স্যার, আমি যেটা করিনি সেই দোষ আমি ঘাড়ে নিতে পারবো না। রাকিব, এভাবে হবে না। এই শালাকে একদিনের রিমান্ডে নিয়ে আচ্ছা মতো শিক্ষা দিতে হবে। ঠিক বলছিস হাবিব, 3rd ডিগ্রি দিলে এমনি থেকেই স্বীকার করবে। এই বলে দুই অফিসারের মধ্যে একজন আমাকে ধরে বেঁধে দেয় আর আমার পায়ে জোরে জোরে বাড়ি মারতে লাগলো। আমি ব্যথার জোরে চিল্লিয়ে উঠলাম, স্যার আমি কিছু করিনি, প্লিজ আমাকে মারবেন না। কিন্তু তারা শুনছে না, আমাকে লাঠিতে বাড়ি মারতেই থাকলো। পুলিশের মায়ের আমি কান্না করছি, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দেওয়া আল্লাহ। আমি মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। পুলিশেরা মায়েরে শেষ করে একজন দেখলো আমি নড়তেছি না, তাদের মধ্যে একজন বলল, হাবিব থাম, এর মাই ঠিক মতো দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর এই হাতের পায়ের দড়ি খুলে দে। আচ্ছা। পুলিশ অফিসাররা আমার হাতে পায়ে দড়ি খুলে দিয়ে আমাকে মেঝেতে ফেলে দিয়ে তারা চলে গেল, জেলে তালা দিয়ে চলে গেল। আমি এদিকে বেহুশ হয়ে পড়ে আছি। দীর্ঘ 4 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। আমি চোখ মেলে তাকালাম, মেঝেতে পড়ে আছি, আমার শরীরটা খুব ব্যথা করতেছে। পুলিশেরা আমাকে বেধড় মারলো। আমি কত করে বললাম আমি কোনো দোষ করিনি, তাও ওরা শুনল না। আমার খুব পানির পিপাসা পেয়েছে। আমি কোনো মতো উঠে দাঁড়ালাম, পাটা খুব ব্যথা করতেছে, হাঁটতে পারতেছি না। কোনো মতো আমি জেলের রডের গেট পর্যন্ত গেলাম, রড ধরে দাঁড়িয়ে আছি, ঠিকমতো দাঁড়াতেও পারছি না। দেখলাম আশেপাশে কেউ আছে কিনা। তখন দেখলাম একজন পুলিশ এই দিকে যাচ্ছে। আমি তাকে ডাক দিলাম, স্যার একটু শুনবেন। আমার কথা শুনে পুলিশ অফিসার থামলো এবং আমার কাছে এসে বলল, বলেন, কি বলবেন? স্যার পানির পিপাসা পেয়েছে, একটু পানি খেতে দিতেন যদি খুব ভালো হতো। আচ্ছা, দেরি করো, আমি পানি আনতেছি। পুলিশ অফিসার চলে গেল পানি আনতে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই আমি মেঝেতে বসে পড়লাম। কিছুক্ষণ পর ওই অফিসার আসলো, এসে গেট খুলে ভেতরে ঢুকলো। দাঁড়িয়ে থেকে আমাকে পানির গ্লাস এগিয়ে দিল। আমি পানির গ্লাস নিয়ে পান করলাম এক নিঃশ্বাসে। এই ছেলে, তুমি এখানে কি অপরাধে আসছো? আসলে স্যার আমি বিনা দোষে জেলে আসছি। মানে বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি প্রথম থেকে কি হয়েছে সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে স্যার বলল, আমি তোমার সব কথাই বুঝতে পারলাম, আর তুমি সত্যি বলছো, কারণ তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি মিথ্যা বলছো না। আচ্ছা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তাহলে খুব সহজে তোমাকে মুক্তি দেওয়া যেত জেল থেকে। না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই। ও, আর মন খারাপ করো না, আমি তো জেলার, আমি ওপর মহলে তকদির করবনি। এই ধরনের অপরাধে কমপক্ষে 1 থেকে 2 বছর সাজা হয়। তুমি নির্দেশ, আমি তোমাকে 2 মাসের মধ্যে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করব। আচ্ছা স্যার। আচ্ছা, এত কথা বললাম, তোমার নামই জানা হলো না, তোমার নামটা কি? স্যার আমার নাম হোসেন খান। ও আচ্ছা, আর আমার নাম রবি ইসলাম। আর আমি মানা করে নিবনি যারা তোমাকে মেরেছে আর যেন না মারে। ওকে স্যার। স্যার আমার সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেল গেট লাগিয়ে। আমি বুঝতে পারলাম স্যার অনেক বড় মনের মানুষ। আমি আস্তে আস্তে উঠে হেঁটে গিয়ে দেয়ালের সাইডে বসে পড়লাম। আমি দেয়ালে হেলান দিয়ে আগেকার হাসি খুশি দিনের কথা ভাবতেছি। কতই সুখের ছিল দিনগুলো, নীলার সাথে ভালোবাসার খুনসুটির মুহূর্তগুলো ভাবতেছি। ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ডুব দিলাম আমার অতীতে, 3 বছর আগের কথা। চলুন তাহলে আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। একদিন আমি আরামে ঘুমিয়ে আছি, তখন আমার আরামের ঘুমটা ভেঙে দিল। আম্মু এসে আমাকে ডাকতে শুরু করলো। আমার ডাকাডাকির কারণে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মিলে তাকালাম, আম্মু আমাকে ডাকতেছে আর আমাকে বলল, আব্বু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়, আজকে তোর কলেজের প্রথম দিন। আম্মা আর একটু পর উঠি। না, এখনই ওঠ, আর তোকে কলেজের রুম দেখিয়ে দিয়ে আমি ক্লাসে যাব। উঠতেছি। আম্মু চলে গেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ও, আপনাদের তো বলা হয়নি, আমি যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজে আমার আম্মু শিক্ষিকা আর আব্বু এই কলেজের প্রিন্সিপাল। আমি ফ্রেশ হয়ে নতুন কাপড় পরে নিচে চলে আসলাম। আপু আব্বু ভাইয়া রেডি হয়ে বসে আছে। আমি গিয়ে তাদের পাশে বসে পড়লাম। আম্মু আমাদের খেতে ডাকলো। আমরা গিয়ে খাবার খাওয়া শেষ করে একসাথে গেলাম কলেজে। ভাইয়া আপু পড়াশোনা শেষ করে আমাদের কলেজে চাকরি করে। তারা সবাই অফিস রুমে চলে গেল আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তখন কে যেন ডাক দিল। পিছনে ফিরে দেখলাম নাহিদ আমাকে ডাক দিয়েছে। নাহিদার আমি ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। নাহিদ আমার কাছে এসে বলল, দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, আর তুই এখানে ভর্তি হয়েছিস? আর ওই 2 হারামি কোথায়? আমি এখানেই ভর্তি হয়েছি, আর ওরা 2জন এখানে ভর্তি হয়েছে। আমরা 4জন নেংটুকালের বন্ধু। হ্যাঁ, ওরা কি কলেজে আসছে?
এই তো দেখ আসতেছে। আমি দেখলাম রবি আর রাইমান আসলো। আমাদের কাছে এসে আমাকে রাইমান বলল, কেমন আছিস? এই তো ভালো রে, তোরা কেমন আছিস? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তুই এখানে ভর্তি হয়েছিস তাই না? হ্যাঁ, এটা আমার আব্বুর কলেজ, জানিস না? জানি দোস্ত। এইভাবে আমরা কিছুক্ষণ গল্প করলাম। হঠাৎ আমরা দেখলাম কলেজে একটা কালো গাড়ি প্রবেশ করলো। আমরা সবাই হা হয়ে তাকিয়ে আছি। আমি দেখলাম গাড়ি থেকে নীল শাড়ি পরিহিত একটা মেয়ে নামলো। আমি তো তাকে দেখে কলেজের প্রথম দিনই বাস থুকু ক্রাশ খেলাম। আমি অপলক দৃষ্টিতে ওই নীল শাড়ি পরিহিত মেয়েটাকে দেখছি। নাহিদা আমার দিকে খেয়াল করলো, আমি তার দিকে তাকিয়ে আছি। নাহিদা আমাকে ডাক দিল। আমি ঘোর কাটিয়ে স্বাভাবিক হয়ে বললাম, হ্যাঁ দোস্ত বল। হা করে কি দেখতেছিস? ক্রাশ খেয়ে গেলি নাকি? হ্যাঁ দোস্ত, ওই মেয়েটাকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। আমি এটা বললাম, তারা হাসতে শুরু করলো। এই হারামিরা চুপ করতো, ঘরটা দিয়েছে, চল ক্লাসে যাই। আচ্ছা চল। তারপর চারজন আমাদের ডিপার্টমেন্টে চলে আসলাম। আমরা চারজন ক্লাসে ঢুকে পড়লাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চারজন স্মার্ট হয়ে এসেছি তাই তো। আমরা চারজন দুই বেরিচে বসে পড়লাম। আমার পাশে নাহিদ আর সামনে রবি আর রাইমান। আমরা চারজন কিছুক্ষণ গল্প করলাম। কিছুক্ষণ পর আমার আম্মু মানে ক্লাসের ম্যাডাম আর আম্মুর সাইডে আমার ক্রাশ খাওয়া মেয়েটি। আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম, সালাম দিলাম। আম্মু সবাইকে বসতে বলল। আম্মু সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই কেমন আছো? জি ম্যাডাম, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এই মেয়েটির নাম হলো নীলা, এই এলাকায় নতুন, আর তোমাদের সাথেই পড়াশোনা করবে। সবাই নীলার সাথে বন্ধুসুলভ আচরণ করবে। আচ্ছা ম্যাডাম। আমি জানতে পারলাম মেয়েটির নাম নীলা। নীলা তার জায়গায় গিয়ে বসলো। আম্মু সবার সাথে পরিচিত হয়ে নিল। আমাকে আম্মু দাঁড়াতে বলল। আমি দাঁড়িয়ে পড়লাম। আম্মু আমাকে বলল, এই ছেলে, তোমার নাম কি? আমি আম্মুর কথা শুনে হা হয়ে আমার তিন বন্ধুর দিকে তাকিয়ে আছি। আম্মু আব্বুর সাথে আমি সব কিছুতেই ফ্রি, তাই আমি আম্মুকে এসে বললাম, ম্যাডাম আমার নাম হোসেন খান, আমার বাবার নাম সাইফুল ইসলাম, বর্তমানে কোন এক কলেজের প্রেসিডেন্ট। আর আম্মু মোসাম্মদ শিমুল আক্তার, বর্তমানে নিধি পাবলিক ইউনিভার্সিটি ও কলেজের প্রধান শিক্ষিকা। আম্মু আমার কথা শুনে হাসি দিয়ে বলল, তোমার আম্মু এই কলেজের শিক্ষিকা? কোথায়, দেখলাম না তো। হ্যাঁ দেখতে তো পাবেনই না, বর্তমানে তিনি ক্লাস করাচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের সায়েন্স ডিপার্টমেন্টে। আমার ক্লাসের নাম শুনে সবাই আমার দিকে তাকিয়ে আর আম্মুর দিকে তাকিয়ে আছে। একজন ছাত্রী দাঁড়িয়ে বলল, ম্যাডাম, এটা আপনার ছেলে? তাহলে পরিচয় নিলেন না কেন? এমনি নিলাম, তাছাড়া তোমরা ভাববা হোসেনের পরিচয় নিলাম না কেন। ও আচ্ছা। আম্মু কিছুক্ষণ সবার সাথে গল্প করে পড়া বোঝাতে লাগলো। এইভাবে আম্মুর ক্লাস না শেষ হলো। এভাবে একে একে সব ক্লাস করলাম। দুপুরে খাওয়ার জন্য ঘন্টা পড়লো। আমরা সবাই ক্লাস থেকে বের হলাম। আমরা চারজন মিলে চলে আসলাম এক গাছের নিচে। ওই গাছের নিচে এসে বসে পড়লাম। আমরা চারজন গল্প করলাম। তখন একটা মেয়ে আসলো, আমার ক্রাশ নীলা। এসে আমাদের বলল, আমি কি আপনাদের বন্ধু হতে পারি? আমি তো হা হয়ে আছি। আমি স্বাভাবিক হয়ে বললাম, কেন নয়, আমরা ক্লাসমেট, তাই আমরা আজ থেকে সবাই ফ্রেন্ড। আচ্ছা, বন্ধুত্বের মাঝে নো তুমি, শুধু তুই করে কথা বলবো। আচ্ছা ওকে দোস্ত। হুম। নীলা আমার পাশে বসে পড়লো। আমরা সবাই কিছুক্ষণ আড্ডা দিলাম। আমরা সবাই ক্লাসে গেলাম। এইভাবে শুরু হলো আমাদের পাঁচজন ফ্রেন্ডের পথ চলা। কেটে গেল দীর্ঘ 6 মাস। এই 6 মাসে আমার আর নীলার বন্ধুত্ব অটুট হয়েছে। এখন প্রতিদিন নীলার সাথে ক্লাস করি, মজা করি, আড্ডা দেই। আমার দিনগুলো সুখের কাটতেছে। আমি নীলাকে এই 6 মাসে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু বন্ধুত্ব হারানোর ভয়ে আমি আমার ভালোবাসার কথা বলতে পারিনি। নীলাকে অনেকভাবে ভালোবাসার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু নীলা বোঝার চেষ্টা করেনি। প্রতিদিন নীলার সাথে ফোনে কথা বলেছি, আর মাঝে মধ্যে কথা না বলে সে কে রাগ, তাই আমি তার ফোন ধরার সবসময় চেষ্টা করেছি। দীর্ঘ 6 মাস পর আমি একদিন ঘুমিয়ে আছি আরামে, কিন্তু আমার স্বাদের ঘুমটা কেউ একজন ভেঙে দিল। মোবাইল বাজতে শুরু করলো, বেজেই যাচ্ছে। আমি ঘুমটা ভেঙে গেল দেখে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম নীলা ফোন দিয়েছে। আমি সাথে সাথে রিসিভ করলাম। নীলা রেগে বলল, ওই তুই এখন ঘুম থেকে উঠিসনি? কে বলে উঠলাম রে বিষ্টু, রাগ করিস না। আমার ফোন সাথে সাথে না ধরলে পরের বার তোর কি করি? আচ্ছা লে, এইবার থেকে তাড়াতাড়ি উঠ। মনে কি জন্য ফোন দিলি? ওই হারামি, কি জন্য ফোন দিলাম? কলেজে যাবি না? আর আজকে অনার্সদের বিদায় অনুষ্ঠান, সেজে আসবি। হ্যাঁ আচ্ছা, সেজে যাব, নতুন কাপড় পরে যাব। আচ্ছা তাড়াতাড়ি আয়। ওকে। আমি কিছুক্ষণ পর ফোন রেখে দিলাম। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি নতুন কাপড় চোপড় পরে নিলাম কলেজে যাওয়ার জন্য। আমি নিচেও আসলাম। নিচে এসে দেখলাম ভাই আপু বসে আছে। আমি তাদের পাশে বসে পড়লাম। আম্মুকে চিল্লিয়ে বললাম, ও ম্যাডাম খেতে দেন, ক্ষুধা লাগছে। আম্মু কিচেন রুম থেকে বলল, ওই হাদারাম চিল্লাচ্ছিস কেন? খাবার নিয়ে যাচ্ছি, দেরি কর। ভাই আপু হেসে উঠলো।
এই যে স্যার, বেশি হাসা কিন্তু ভালো নয়। হু, ফাজিল একটা। ভাইয়া বললে ডাকবি, স্যার বললে কেমন কেমন লাগে। আপু, তোকে তো পেতনি লাগতেছে সেজে। পিচ্ছি, আজ বিদায় অনুষ্ঠান আমাদের, তাই তোকে কিছু বলছি না, পরে দেখে নেবো। হ্যাঁ, আসলে আপুদের আজ বিদায় অনুষ্ঠান। আপু অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। আম্মু কিছুক্ষণ পর আমাদের খেতে ডাকলো। আমরা খাবার টেবিলে গেলাম। আম্মু খাবার বেড়ে দিল। আমি আম্মুকে বললাম, এই যে আম্মু, আমাকে তুলে খাওয়াও। ও বড় হয়ে গেছে, আর ছোটদের মতো খাবার তুলে খাবো। আয় তোকে খাবার তুলে খাওয়াই। আম্মু আমাকে তুলে খাওয়ালো। খাওয়া শেষ করলাম। আব্বু আগেই বেরিয়ে গেছে কলেজে অনুষ্ঠানের জন্য। আমি, আম্মু, ভাইয়া, আপু একসাথে গাড়ি নিয়ে কলেজে চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে দেখলাম চারদিকে সাজানো। সামনে স্টেজ সাজাচ্ছে বড় অপুরা, সবাই সেজে এসেছে। আমি সোজা রাইমন, রুবি আর নাহিদের কাছে গেলাম। তারা গল্প করছে। আমি তাদের কাছে গেলাম। রাইমন বলল, আরে আমাদের হিরো আইছে। হিরো আমাদের। তারা বলা বলি করছে। আমার চোখ জোড়া আশেপাশে একজনকে খুঁজতেছে। রবি এটা দেখে বলল, দোস্ত, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। হ্যাঁ বল, কি বলে গেছিস? তুই নীলাকে খুঁজতেছিস। নীলা তোকে একটা সারপ্রাইজ দিবে, তাই তোকে কলেজের ছাদের উপর যেতে বলেছে। কি জন্য দোস্ত নীলা উপরে যেতে বললো? আমরা বলতে পারবো না, তুই উপরে যা। আচ্ছা, যাচ্ছি। আমি সেখান থেকে হেঁটে গিয়ে সিঁড়ি হয়ে ছাদের উপরে গেলাম। দেখলাম নীলা সামনে দাঁড়িয়ে আছে। আমি নীলার পাশে গিয়ে নীলাকে বললাম, কি জন্য রেখেছিস নীলা? আমার কথা শুনে নীলা আমার দিকে তাকালো আর বলল, দোস্ত, তুই এসেছিস? হ্যাঁ বল, কি জন্য ডাকলি? বলতেছি। নীলা আমার সাথে যা করলো তা দেখে তো আমি অবাক। নীলা হাঁটু গেড়ে বসে পিছনে থাকা ফুল আমার সামনে ধরে আমাকে বলল, হোসেন, আমি যখন প্রথম দিন দেখেছিলাম তখনই তোকে আমার ভালো লেগে যায়। আমি তোর সাথে বন্ধুত্ব করি, তোর সাথে চলাফেরা করেছি। তুই একজন সরল মনের মানুষ। তোকে আমি ভালোবেসে ফেলেছি রে হোসেন। তুই আমাকে কি তোর রাত জাগার সঙ্গী হতে দিবি? হোসেন, তোর খুকির আম্মু হতে দিবি আমাকে? পরিশেষে একটা কথাই বলতে চাই হোসেন, আমি তোকে প্রচণ্ড ভালোবাসি। আই লাভ ইউ হোসেন। নীলা এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমি তো নীলার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। এতদিন নীলাকে ভালোবেসে এসেছি। আমি দু একটা ভালোবাসার ইঙ্গিত দিয়েছি, তবে মনে করেছিলাম নীলা আমার ইঙ্গিত বুঝতো না। নীলা আমাকে এতটা ভালোবাসে আমি জানতাম না। আমি আজ খুব খুশি নীলা আমাকে ভালোবাসে। আমার চোখ থেকে পানি পড়তেছে। এটা যে খুশির কান্না। নীলা আমার উত্তর না পেয়ে আমাকে জাকিয়ে বলল, হোসেন, কাঁদছিস কেন? আর আমার কথার উত্তর দে। হ্যাঁ, উত্তর দিবি কিন্তু। আমি স্বাভাবিক হয়ে নীলাকে বসা থেকে তুলে তার হাত থেকে ফুল নিয়ে এক হাতে আমি নীলাকে জড়িয়ে ধরে বললাম, নীলা, আমি যখন তোকে প্রথম কলেজে দেখেছিলাম তখন থেকে আমি তোকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তোর সাথে বন্ধুত্ব হওয়ার পর ভালোবাসার কথা আর তোকে বলতে পারিনি। বন্ধুত্ব হারানোর ভয়ে। নীলা আমাকে ছেড়ে দিয়ে অভিমানী সুরে বলল, যা, আজ থেকে তোর সাথে আমার কথা নাই। হারামি, আমাকে ভালোবাসিস আর ভালোবাসার কথা আমাকে বলতে পারিস নি? আমি কি তোর সাথে বন্ধুত্ব নষ্ট করতাম? আমিও তোকে খুব ভালোবাসি। এখন তুই আমাকে প্রপোজ কর, আর না হলে তোর সাথে কোনো কথা নাই। আচ্ছা, প্রপোজ করতেছি। আমি হাঁটু করে বসে আমার হাতে থাকা ফুল নীলার সামনে ধরে বললাম, নীলা, আমি তোকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, কলেজের প্রথম দিনেই। নীলা, তুই কি আমাকে তোর ভালোবাসার হাত ধরতে দিবি? আমি তোকে আগলিয়ে রাখবো সারা জীবন। পরিশেষে একটা কথাই বলবো, লাভ ইউ নীলা। নীলা আমার হাত থেকে ফুল নিয়ে বলল, হোসেন, আই লাভ ইউ টু। আমি উঠে নীলাকে জড়িয়ে ধরে থাকলাম। তারপর ছাদে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ গল্প করলাম মনের সুখে। এইভাবে শুরু হলো আমাদের পথ চলা। এইভাবে কেটে গেল 3টা বছর। আমি নীলা ইন্টার পাশ করেছি। এখন আমি নীলা অনার্সে উঠবো। নীলা আমার উপর এই কয়েক বছর ধরে অধিকার খাটায়। নীলা আমাকে বিয়ের কথা বলেছিল, কিন্তু আমি মানা করেছিলাম। আমরা পড়াশোনা শেষ করে তারপর পরিবারের সম্মতিতে বিয়ে করব। নীলার সাথে রাগ অভিমানে হাসি ঠাট্টায় দিনগুলো পার করছিলাম। নীলা আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। আম্মুর সাথে নীলা অনেক ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আম্মু মাঝে মাঝে নীলাকে বাড়িতে আসতে বলতো। আমরা সবাই মিলে গল্প করতাম। 3 বছর পর নীলা আমাকে আজ একটা পার্কে ডেকেছে, তাই আমি রেডি হয়ে আম্মুকে বলে বাইরে আসলাম। আর 1.5 মাস পর কলেজ খুলবে। নতুন ইয়ারে ভর্তি হব আম্মুর কলেজেই। আমি রিক্সায় চড়ে পার্কে চলে আসলাম। পার্কের ভিতরে ঢুকে নীলার কাছে গেলাম। নীলা আমাকে ডেকে বলল, হোসেন, তুই এসেছিস? আজ কিন্তু সারাদিন ঘুরে বেড়াবো। আচ্ছা জানু। আরেকটা কথা হোসেন। আচ্ছা বলো। শোন, আমি কাল ঢাকায় যাব 1 মাসের জন্য নানুর বাড়িতে বেড়াতে। ও, না গেলে হয় না?
আরে জান, আমি তো 1 মাস পরেই ফিরে আসবো। আসলে নানুর বাসায় ঘুরতে যাওয়া হয়নি তো, আম্মুও যেতে বলতেছে। আর শোন, ওখানে গেলে তুই আমাকে প্রতিদিন ফোন করবি, আমিও তোকে প্রতিদিন ফোন করব। 1 মাস তোকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে। ও আচ্ছা, আর 1 মাস পর কিন্তু আসবি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা জান। আমি নীলা কিছুক্ষণ গল্প করে সারাদিন ঘুরে বেড়ালাম একে অপরের হাত ধরে। তারপর নীলা তার বাসায় চলে গেল। আমি আমার বাসায় চলে আসলাম সন্ধ্যায়। আমি দরজার সামনে এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দেখলাম সীমা। সীমা আমাকে দেখে বলল, হোসেন, আসছিস? কোথায় গেছিলি? এই তো একটু বাইরে ঘুরতে গেছিলাম। তোরা কখন আসলি? এই তো দুপুরে। ও। আমি ভিতরে গেলাম। দেখলাম আব্বু, আম্মু, ভাইয়া, আপু, মামা, মামি গল্প করতেছে। আমি কি আম্মুর পাশে বসে পড়লাম। মামি আমাকে দেখে বলল, হোসেন, কেমন আছিস? এই তো মামি, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আব্বু, ভালো আছি। হোসেন, তোর পড়াশোনার কি অবস্থা? এই তো মামা, আলহামদুলিল্লাহ ভালো। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু আমি রুমে গেলাম, ভালো লাগতেছে না। আচ্ছা আব্বু যাও। আমি সোফা থেকে উঠে আমার রুমে আসলাম। এসে বিছানায় বসে নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর রিসিভ করলো আর বলল, কি বলবি চান, বল। কি করতেছিস এখন? এই তো বসে আছি, তুই? আমি বসে থেকে তোর সাথে কথা বলতেছি। তোকে ছাড়া থাকতে আমার 1 মাস কষ্ট হবে। আমার কি ওখানে গিয়ে ভালো লাগবে বল, তোকে ছাড়া? আর শোন, প্রতিদিন আমাকে ফোন দিবি, আর না হলে তোর খবর আছে। আমি নীলার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। কি যেন আমাকে ডাক দিল। আমি পিছনে তাকালাম, দেখি সীমা আমার রুমে এসেছে। সীমা আমাকে বলল, হোসেন, আমি তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? আরে রাগ করবো কেন, বলে ফেল। বলতেছি। সীমা এমন একটা কাজ করলো, আমি তো আকাশ থেকে পড়লাম। সীমা হাঁটু গেড়ে বসে আমার সামনে ফুল নিয়ে বলল, হোসেন, আমি তোকে অনেক দিন ধরে ভালোবাসি, প্লিজ তুই আমার ভালোবাসা গ্রহণ কর। আই লাভ ইউ হোসেন। আমি তো অবাকে চরম পর্যায়ে। আমি স্বাভাবিক হয়ে সীমাকে নিচ থেকে তুলে ধরলাম। সীমা, তুই এটা কি করলি? আর তোকে তো আমার ভালোবাসা নীলার কথা বলেছিলাম। বলেছিলি, কিন্তু আমি তোকে ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসা গ্রহণ কর। সীমা, আমি তোকে ভালোবাসতে পারবো না। আমি নীলাকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। ওই নীলার মধ্যে কি আছে যে আমার মধ্যে নেই? আর আমি যেই জিনিস চাই আমি সেটা জোর করি হলেও আদায় করি। শোন, আমি লাস্টবার কথা বলতেছি, আমি তোকে ভালোবাসি না, আমি নীলাকে ভালোবাসি। আর ওর মধ্যে সুন্দর মন আছে। ওই নীলার বাচ্চা তোকে কি জাদু করেছে? ওই নীলাকে আমি শেষ করে দিব, আমি তোকে ওর কাছ থেকে ছিনিয়ে নিব। সীমার এই কথা শুনে তো প্রচন্ড রাগ উঠে গেল। আমার ভালোবাসার মানুষের নামে এই ধরনের কথা বলে। আমি ঠাটিয়ে সীমার গালে ঠাস করে চড় মারলাম। সীমা গালে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, তুই আমাকে চড় মারলি? আমার আব্বু আম্মু আমাকে কোনোদিনও মারেনি। তোকে আমি দেখে নিব, আর আমি তোকে আমার করে নিব ওই নীলার কাছ থেকে। তুই যা করার করে নিস, আমিও দেখব আমার ভালোবাসার মানুষের কিভাবে ক্ষতি করিস। সীমা কান্না করতে করতে চলে গেল। আমি ভাবতেছি, যাকে আমি আমার বোন ভাবলাম সে কি না ভাবতে লাগলো। ছি, খারাপ লাগতেছে এখন। আমি কিছুক্ষণ আমার রাগকে শান্ত করলাম। এইভাবে কিছুক্ষণ বসে থাকার পর আম্মা আমাকে খেতে ডাকলো। আমি নিচে গেলাম খাবার খেতে। আমি গিয়ে টেবিলে বসে পড়লাম। আম্মু খাবার সবাইকে বেড়ে দিতে শুরু করলো। আমি আশেপাশে তাকালাম, দেখলাম সীমা আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। আমি ওইদিকে গুরুত্ব না দিয়ে আম্মুর খাবার বেড়ে দিল। আমরা সবাই খাবার খাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যা রুমে গেল। আমি আমার রুমে ঘুমোতে আসলাম। কিছুক্ষণ নীলার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়তেই পকেটে থাকা ফোনটা বাজতে শুরু করলো। আমি পকেট থেকে ফোন নিয়ে দেখলাম নীলা ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম। নীলা আমাকে বলল, হোসেন, ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ, কিছুক্ষণ আগে উঠলাম। তুই তাড়াতাড়ি বাহিরে আয়, আমি ওয়েট করতেছি। আচ্ছা যাচ্ছি। আর তুই বাসায় আয়। না, আজ যাবো না, তুই তাড়াতাড়ি আয়। ওকে। আমি জামা কাপড় পরে নিচে গেলাম। আব্বু আম্মু সবাই গল্প করতেছে। আমি বাইরে যেতে আব্বু আমাকে বলল, হোসেন, কোথায় যাচ্ছিস? এই তো আব্বু, নীলা আসছে, বাইরে যাচ্ছি। ও নীলা মামুনিকে বাসায় আন। ও আজ আসবে না আম্মু, 1 মাসের জন্য নানুর বাসায় যাচ্ছে। ও আচ্ছা। আমি বাসা থেকে বের হয়ে চলে আসলাম নীলার কাছে। তারপর নীলাকে বললাম, চল নীলা, তোকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চলো যান। আমি নীলার রিক্সায় চললাম আর নীলার ব্যাগও নিলাম। রিক্সা নিয়ে সোজা বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে এসে রিক্সা থেকে নেমে বাসের কাউন্টারে দাঁড়ালাম। নীলা আমাকে বলল,
জান, সবসময় কিন্তু আমাকে ফোন দিবা। ওকে। আর তুই কিন্তু আমার ফোন দিবি। আচ্ছা। আমি নীলা দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ গল্প করলাম। কিছুক্ষণ পর ঢাকাগামী বাস আসলো। নীলাকে আমি বাসে উঠিয়ে দিয়ে বিদায় জানালাম। আমি দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর বাস ছাড়লো ঢাকার উদ্দেশ্যে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। বাস যত দূর আছে তত দূর পর্যন্ত আমি তাকিয়ে আছি। নিমিষে বাস চলে গেল। আমি বাসের স্ট্যান্ড থেকে সোজা বন্ধুদের কাছে চলে গেলাম। আমি তাদের সাথে সারাদিন ঘুরে ঘুরে বাসায় ফিরে এলাম। এভাবে কেটে গেল 2 দিন। ভালো লাগতেছে না নীলাকে ছাড়া। নীলার সাথে সারাক্ষণ ফোনে কথা বলেছি অস্থিরতা থেকে দূরে থাকার জন্য। আমি আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম, ফ্রেশ হয়ে নিচে আসলাম খেতে। নিচে এসে আমি বসে থাকলাম। আব্বু আম্মু সবাই টেবিলে বসে থেকে গল্প করছি। আমি দেখলাম সীমা আমার দিকে বারবার তাকাচ্ছে। এটা দেখে আমার গা জ্বলছে। আমি তার দিকে তাকাইনি। আম্মু কিছুক্ষণ পর খাবার বেড়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোফায় বসে সবাই গল্প করলাম। আমার আজ ভালো লাগতেছে না, তাই আমি আম্মুকে বললাম, আম্মু আমি রুমে গেলাম। আচ্ছা যাও। আমি রুমে থেকে হাঁটা ধরলাম সোফা থেকে উঠেই। অন্যদিকে আমি আসার পরই সীমা মনে মনে বলছে, আজকেই সুযোগ হোসেন, তুই আমাকে চর মেরেছিস তাই না? আজ তোর সাথে এমন কিছু একটা করব তুই ভাবতেও পারবি না। আমি তোকে সারা জীবন এর জন্য পাবো। সীমা উঠে আম্মুকে বলল, ফুপ্পি একটু থাকো, আমি আমার রুম থেকে আসি। আচ্ছা যাও মামনি। সীমা সোফা থেকে উঠে গেল আমার রুমে আসার উদ্দেশ্যে। আর এদিকে আমি হেঁটে রুমে আসলাম। একটু বসতে যাব, তখন কারো চিৎকারের আওয়াজ পেলাম। কেউ বলছে, বাঁচাও বাঁচাও, এই জানোয়ার আমাকে শেষ করে ফেলবে। আমি আমার শুনতে পেয়ে পিছনে তাকালাম, দেখলাম সীমা। বাঁচাও বাঁচাও, এই জানোয়ার আমাকে শেষ করে ফেলবে। একটা মেয়ে চিৎকার করতেছে পেছন থেকে। আমি তো রুমে নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছি। আমি পিছনে ফিরে দেখলাম এটা তো সীমা, আমার মামাতো বোন। আমি তড়িঘড়ি করে সীমাকে বললাম, এই তুই চিল্লাচিল্লি করতেছিস কেন? কেবল তো খেলা শুরু। আমি তোকে প্রপোজ করেছিলাম কিন্তু তুই না করেছিলি আর আমাকে থাপ্পড় মেরেছিলি। মারবো না তো কি করব? আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই তো জানিস আমি নীলাকে ভালোবাসি। আমি তো জানি, কিন্তু আমি তোকে আর নীলাকে এক হতে দিব না। তুই শুধু আমার, আর এখন আমার ভালোবাসা মেনে নে, না হলে আমি তো কেবল আস্তে চিল্লালাম, কিছুক্ষণ পর জোরে চিৎকার দিব, তখন বুঝতেই পারবি। না, আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই সাইকো একটা মেয়ে, আর কি করবি তুই করে নে। আমার কথা শুনে সীমা রীতিমতো চিৎকার দিচ্ছে। আর দেখলাম হাতের কাপড় সালোয়ার কামিজ ছিঁড়ে ফেললো। আর কিছুক্ষণ পর আব্বু আম্মু মামা মামি ভাই আর আপু এসে দরজা দেখাচ্ছে। মামা চিৎকার দিয়ে বলছে, মামনি কি হয়েছে, দরজা খোলো। সীমা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আব্বু আম্মু মামা মামি আপু ভাইয়া দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করলো। নীলা দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলো। আম্মু অবাক হয়ে বলল, মামনি কি হয়েছে? আর তোর কাপড় ছেঁড়া কেন? পুপ্পি, তোমার ছেলে আমাকে নষ্ট। আমি তো সীমার কথা শুনে অবাক আর চুপ করে আছি। কি বললি? মামনি হোসেন এইরকম করেছে? আমি ওরে তো। আম্মু সীমাকে ছাড়িয়ে রেগে আমার কাছে আসলো আর সাথে সাথে আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় মারলো আর বলতে লাগলো, তোকে তো আমার ছেলে বলতে ঘৃণা হচ্ছে। তুই তোর মামাতো বোনের সাথে এরকম করতে পারলি? আমি কান্না করতে করতে আম্মুকে বললাম, আম্মু আমি এরকমের কিছুই করিনি। সীমা এগুলো বানানো নাটক। আমি তার সাথে কোনো কিছুই করিনি। আম্মু তুমি আমায় বিশ্বাস করো। আব্বু আমার কাছে সে ঠাস করে চড় মেরে বলল, আজ থেকে তুই আমাকে আব্বু বলে ডাকবি না। তোর আব্বু মরে গেছে। তুই আজ এই বাড়ি ছেড়ে চলে যাবি। আর দুলাভাই, আমার মেয়ের সম্মান ফিরিয়ে দিতে পারবেন? হোসেনকে পুলিশে দেওয়া উচিত। ভাবি, আমি তো তোমাকে তোমার মেয়ের সম্মান অবশ্যই ফিরিয়ে দেব। আমার ছেলের সাথে সীমার বিয়ে দেব, তারপর তাকে জেলে দেব, আর সীমাকে আমার বৌমা হিসেবে থাকবে। আব্বুর এই কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি কান্না করে আবার আম্মুকে বললাম, আম্মু তুমি বিশ্বাস করো, এই সীমার সাথে এরকম কাজ আমি করিনি, প্লিজ। আমার কথা শুনে আম্মু রেগে বলল, তুই আমাকে ওই মুখে আম্মু বলে ডাকবি না। আমার শুধু একটা ছেলে আর একটা মেয়ে। তুই আজ থেকে মরে গেছিস। তোর মতো জঘন্য ছেলে আমি পেটে ধরেছিলাম। আব্বু মামা ভাইয়া আমাকে ধরে নিয়ে গেল। ভাইয়া আপু আমাকে বলেছিল এই ধরনের জঘন্যতম কাজ না করলেও পারতি। আমি প্রত্যুত্তরে বলেছিলাম, ভাইয়া আপু আমি এরকম কিছুই করিনি। কিন্তু আমার কথা বিশ্বাস করেনি কেউ। আমাকে এখন সবাই মিলে ঘরে বন্ধ করে রেখেছে। আমি বসে বসে কান্না করতেছি আর ভাবতেছি আমি জীবনে সীমাকে ক্ষমা করব না কোনোদিনও। ও আপনারা তো কিছুই বুঝছেন না তাই না? আচ্ছা বুঝিয়ে বলছি। তার আগে পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ হোসেন খান।
এবার আমি অনার্সে উঠলাম। আমি বাবা মার আদরের তৃতীয় সন্তান। কেমন আদরের সেটাও বুঝতে পারবেন। আমি ভাবতেছি আমার নীলার কি হবে, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। নীল আমাকে বিশ্বাস করবে না তো আব্বু আম্মু সবার মতো সেও আমাকে ভুল বুঝবে। হে আল্লাহ, আমি এখন কি করব? আমি তো সবার হাতে বসলাম। সীমা আমার সাথে যা ব্যবহার করলো, আমি আমার জীবনে তাকে ক্ষমা করব না। আজ নীলা ঢাকায় গেছে বেড়াতে তার মামার বাসায়। সে বলেছিল সেখান থেকে 1 মাস থেকে আবার চলে আসবে, আর বলেছিল আমার সাথে ফোনে সবসময় কথা বলবে। কিন্তু ভাগ্যের আজ নির্মম পরিহাস, সীমা আমাকে এই অপবাদ দিল। আমি এগুলো ভাবতেছি, তখন দরজা খোলার শব্দ পেলাম। সামনে তাকাতেই দেখলাম আম্মুর ভাইয়া এসেছে। আমি উঠে গিয়ে তার পা জড়িয়ে ধরে বললাম, আম্মু তুমি আমাকে বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। আম্মু হ্যাঁচকা টান দিয়ে পা সরিয়ে নিয়ে বলল, তোর মতো সন্তানকে আমি কিভাবে বিশ্বাস করব? তুই আমার সীমা মামনিকে নষ্ট করতে চেয়েছিলি। আম্মু ভাইয়াকে অনুমতি দিল। ভাইয়া আমাকে নিয়ে গেল নিচে। গিয়ে দেখলাম কাজী সাহেব এসেছে। আমার সাথে জোর করেই পরিবারের সবাই মিলে সীমার সাথে বিয়ে দিয়ে দিল। দেখলাম সীমা খুব খুশি। আমি মনে মনে ভাবছি, সীমা তুই হাসতেছিস, তোকে আমি কঠিন শাস্তি দেব। বিয়ে হওয়ার পর মামা আব্বুকে বলল, দুলাভাই এখন ওই জানোয়ারকে পুলিশের হাতে তুলে দেবো। আমি মামার কথা শুনে চুপসে গেলাম। আজ আমাকে বিনা অপরাধে অপরাধী হতে হচ্ছে শুধুমাত্র সীমার কারণে। কিছুক্ষণ পর মামা আব্বু আমাকে পুলিশের হাতে তুলে দিল। আমাকে পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে দিল। আমি আব্বু আম্মুর উদ্দেশ্যে বললাম, আব্বু আম্মু তোমরা একদিন এই সত্য জানতে পারবে, আমি এই ধরনের জঘন্যতম কাজ করিনি। অনেক আফসোস করবে আমাকে হারিয়ে ওই দিন। আমি বলে গেলাম। আর সীমা, তুই ভালো একটা কাজ করেছিস, এই জন্য তোকে একদিন পস্তাতেই হবে। সীমা চুপ করে আছে। অফিসার, একে নিয়ে যান, মুখ দেখতে চায় না। হ্যাঁ অফিসার, আমাকে নিয়ে চলুন। পুলিশ অফিসার সেখান থেকে আমাকে নিয়ে গেল তাদের গাড়িতে। আমায় থানায় নিয়ে গেল। আমাকে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিল। বর্তমানে আমি জেলে বসে আছি এক অন্ধকার রুমে। আমি কান্না করে বলছি, সীমা তুই আমার সাথে এমন কেন করলি? আমাকে আব্বু আম্মু ভাই আপু সবার সামনে খারাপ কেন বানালি? আমি এই কথাগুলো ভাবছি, তখন কিছু একটা শব্দ পেলাম। দেখলাম সামনে জেলের দরজা খুলছে। আমি মনে মনে একটু খুশি হলাম। আব্বু আম্মু আসছে। আমার কাছে মনে হয় আমার ধারণা ভুল। দেখলাম 2জন পুলিশ অফিসার আসছে। তাদের হাতে লাঠি দেখে আমি ভয়ে চুপসে গেলাম। তারা আমার সামনে আসলো আর এসে বলল, কুত্তার বাচ্চা, আমি তোর পরিবারের কাছ থেকে শুনলাম তুই তোর মামাতো বোনকে রেপ করার চেষ্টা করেছিস। আর তারপর কি হলো তা তো আপনারা সবই জানেন। অতীত শেষ, এবার বর্তমান। এইভাবে জেলে বসে দেয়ালে হেলান দিয়ে ভাবতেছি আগের দিনের কথাগুলো। কখন যে 3 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি হঠাৎ কারো ডাকে অতীত থেকে বাস্তবে ফিরলাম। সামনে দেখলাম রবি স্যার আমাকে ডাকতেছে, আর দেখলাম স্যারের হাতে খাবারের প্লেট। আমি উঠে দাঁড়াতে যাব, তখন স্যার বলল, আরে হোসেন, বসো, উঠতে হবে না, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, সারাদিন তো তুমি খাওনি। আমি স্যারের কথা শুনে বসে পড়লাম। স্যার টুল নিয়ে বসে পড়ল আমার সামনে, আর স্যার বলল, হোসেন, মনে হয় তোমার ক্ষুধা পেয়েছে, খেয়ে নাও খাবার। আচ্ছা স্যার। স্যার আমার হাতে খাবারের প্লেট দিল। আমি হাত ধুয়ে খাবার তুলে খেতে যাব, কিন্তু খাবার হাত থেকে পড়ে গেল। কারণ আমার হাতে লাগতেছে ওই যে স্যারেরা মেরেছে তার কারণে একটা লাঠির বাড়ি হাতে এসে লেগেছিল। আবার খাবার পড়ে যাওয়া দেখে স্যার বলল, হোসেন, তুমি তো খাইতে পারতেছ না, তোমার হাতে কি হয়েছে? আসলে স্যার আমাকে মারার সময় লাঠির বাড়ি আমার হাতে এসে লেগেছে। ও আচ্ছা, দাও প্লেট, আমি তোমাকে খাইয়ে দেই। স্যার আমি খেতে পারবো। ওই, এত বেশি কেন বোঝো, দাও খাইয়ে দেই। আচ্ছা স্যার নিন। আমি স্যারকে দিলাম। স্যার হাতে প্লেট নিয়ে হাত দিয়ে আমাকে খাবার খাই দিচ্ছে। আমি লক্ষ্য করলাম স্যারের চোখে পানি। তাই আমি স্যারকে খেতে খেতে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, স্যার একটা কথা জিজ্ঞাসা করব? আচ্ছা বলো। আসলে স্যার আপনি কাঁদতেছেন কেন? ও এই ব্যাপার, আসলে আমার ছোট্ট একটা ছেলে ছিল, কিন্তু সে 22 বছর আগে হারিয়ে গেছে। তাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ও আর স্যার মাফ করবেন এই ধরনের কথা বলার জন্য। আরে সমস্যা নাই। স্যার আমাকে তার হাতে খাবার খেয়ে দিয়ে চলে গেল। আমি পানি খেয়ে দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবেই কেটে গেল 1 মাস। এই 1 মাসে আমি জেলে স্যারের সাথে ছাড়া অন্য কারোর সাথে কথা বলিনি। কিন্তু আমার একটা বিষয় খুব কষ্ট লেগেছে, আমার আব্বু আম্মু আমাকে একটিবারও দেখতে আসেনি। আমি বেঁচে আছি না মরে আছি। আমি প্রতি রাতে আব্বু আম্মুর জন্য কেঁদেছি। আম্মুকে দেখতে আমার মনটা খুবই চাচ্ছে, কিন্তু পারতেছি না। আর জেলের কোনো অফিসার আর আমাকে মারেনি। রবি স্যার তাদের বলেছে আমাকে না মারতে। এই 1 মাস আমার নীলার কথা খুবই মনে পড়েছে। নীলার সাথে আমি কোনো প্রকার যোগাযোগ করতে পারিনি। আমার কষ্টের মাত্রা খুবই বেড়ে গেছে। পরিবারের কেউ, ভাইয়া, আপু, আব্বু, কেউ আমার সাথে কথা বলতেও আসেনি। নীলা আমার সাথে যোগাযোগ না করতে পারায় আমার উপর সে খুব রাগ করবে।
আর সে যখন জানতে পারবে আমি জেলে আছি, আমি আমার মামাতো বোনকে রেপ করার চেষ্টা করেছি, তখন আমাকে সে খুব ঘৃণা করবে। আমি তো শুধু জানি আমি আমার মামাতো বোনের সাথে কিছুই করিনি। আমার কথা তো কেউ বিশ্বাস করবে না, এমনকি নীলাও। শুধু আমাকে রবি স্যার মানে এই পুলিশ অফিসারে বিশ্বাস করেছে আমি আমার মামাতো বোনের সাথে কিছুই করিনি। এভাবে দেখতে দেখতে কেটে যায় 1 মাস। 1 মাস পর অন্যদিকে নীলা তার নানুর বাসায় যাওয়ার পর আমার সাথে 2 দিন কথা বলেছে, কিন্তু 3 দিনের মাথায় ফোন দিলে আমাকে আর পায় না, ফোন বন্ধ বলে। আবার সে চেষ্টা করলো আমাকে ফোন দেওয়ার জন্য, কিন্তু ফোন বারবার বন্ধই বলেছে। পরে নীলা ভাবলো মনে হয় আমার ফোনে চার্জ শেষ হয়েছে, তাই মোবাইল বন্ধ। পরে ফোন দেবে ভাবলো, আর এইভাবে ফোন রেখে দেয়। এইভাবে নীলা 10 দিন কেটে যায়, কিন্তু নীলা খুব কষ্টে আছে। আমার 10 দিন যাবৎ ফোন বন্ধ পাচ্ছে, এজন্য সে যোগাযোগ করতে পারছে না। নীলা রাগে অভিমানে কান্না করে। নীলা প্রতি রাতে ফোনের দিকে তাকিয়েছিল যে আমি তাকে কখন ফোন দেব। নীলা মনে মনে ভাবে তার নানু মামাকে বলতে পারছে না যে বাসায় যাবে, কিন্তু সে তো কথা দিয়েছে 1 মাস থাকবে। এইভাবে নীলার কষ্টে 1 মাস কেটে যায়। সে 1 মাস ধরে আমার সাথে যোগাযোগ করতে পারে না। নীলা অনেক অভিমান আর ক্ষোভের মধ্যে আছে, আমার উপর রেগে আছে। আজ নীলার বাসায় যাওয়ার দিন, তাই বাসা থেকে গাড়ি এসেছে। সে আজ মনে মনে ভাবছে আজ আমার মজা দেখাবে, যে ওর সাথে 1 মাস ধরে দেখা করেনি, কথা বলেনি, বাসায় আসলে আমাকে পেটাবে, কেন এতদিন যোগাযোগ রাখেনি তার ফল বোঝাবে। এসবই নীলা মনে মনে ভাবতে থাকে। নীলা তার নানা নানি, মামা মামি, বোন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে তাদের গাড়িতে উঠল। আজ সে অনেক খুশি বাসায় আসবে বলে, আর আমাকে কি করবে সে নিজেও জানে না। গাড়ি চলতে শুরু করলো। প্রায় 6 ঘন্টা পর নীলা তার এলাকায় চলে আসলো। নীলা ড্রাইভারকে বলল, চাচা, আপনি আমাদের বাসায় না গিয়ে হোসেনের বাসায় যাবেন? আচ্ছা মামুনি। নীলা আজ খুব রেগে আছে, আমাকে যে কি করবে সে নিজেও জানে না। গাড়ি আমার বাসার উদ্দেশ্যে চলতে শুরু করলো। এইদিকে আমি জেলে বসে আছি। এখন সকাল হয়েছে, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি। তখন দেখলাম কেউ একজন দরজা খুললো। আমি উঠে দাঁড়ালাম, দেখলাম রবি স্যার। আর সে আমার কাছে এসে বলল, হোসেন, আমি আজ সাকসেস। কেন স্যার? আমি উপরমহল পুলিশের ঊর্ধ্বতম অফিসারের কাছে তোমার নামে তকদির করেছিলাম জেল থেকে ছাড়ানোর জন্য 15 দিন আগে, কিন্তু আজ তারা থানায় নোটিশ দিয়েছে তোমাকে জামিন দেওয়ার জন্য। জেল থেকে তোমার আজ মুক্তি। আমি স্যারের কথা শুনে খুশিতে কান্না করে দিলাম। আমি এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পাবো? আমি খুশিতে স্যারকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ স্যার, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। এই পাগল ছেলে, কান্না করছো কেন? কান্না থামাও। আর আমি পুলিশ হয়ে একটা দায়িত্বে আছি না, নির্দোষ মানুষকে আমরা কিভাবে শাস্তি দেই, আর আমি এত তদন্ত করব। তোমার সাথে শুধু সীমায় জঘন্য কাজ করেছে, না তার সাথে আর কেউ জড়িত আছে? হ্যাঁ। আচ্ছা, বেশি দেরি করো না, যাও তোমার আম্মুর কাছে যাও, তাদেরও এতদিন রাগ অভিমান কমে গেছে। হ্যাঁ স্যার, যাব। আম্মুকে দেখতে খুব ইচ্ছা করতেছে। আচ্ছা যাও, পরে তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা স্যার। আমি স্যারকে বিদায় জানিয়ে জেল থেকে বের হয়ে আসলাম। আজ আমি খুব খুশি, আব্বু আম্মু সবার সাথে দেখা করব। আমি রাস্তায় হেঁটে হেঁটে বাসার দিকে চলে আসলাম। 8 ঘন্টা লাগলো বাসায় আসতে। আমি বাসার ভিতরে ঢুকে দরজা দাঁড়িয়ে খুশি মনে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দেখলাম দরজা খুলে দিল। দেখলাম আম্মু। আমি আম্মুকে দেখে খুশি হয়ে বললাম, আম্মু কেমন আছো? তুই কে? আমি তোকে চিনতে পারলাম না। আম্মুর কথা শুনে খুশি মনটা নিমিষে কালো হয়ে গেল। তখন আম্মুকে বললাম, আম্মু আমি তোমার ছেলে হোসেন, আজ আমাকে চিনতে পারতেছো না? কে তোর আম্মু? আজ থেকে 1 মাস আগে আমার সন্তান মরে গেছে। যে তার মামাতো বোনের ইজ্জত নষ্ট করতে চায় সে আমার সন্তান হতে পারে না। আমি আম্মুর কথা শুনে কান্না করতে করতে আম্মুর পায়ে পড়ে গেলাম। আম্মুর পা জড়িয়ে ধরে বললাম, আম্মু আমি এই ধরনের কাজ করিনি, প্লিজ আম্মু আমাকে বিশ্বাস করো তুমি। আমাদের আওয়াজ পেয়ে আব্বু আপু ভাইয়া আর সীমান দরজার কাছে আসলো। আম্মু বলল, তুই আমার পা ছাড়, আর এই তোর এই অপবিত্র শরীরে আমাদের স্পর্শ করবি না। আমার 1 সন্তান 1 মাস আগে মরে গেছে। এখন শুধু আমার 1 ছেলে 1 মেয়ে। আমি আম্মুর পা ছেড়ে দিয়ে কান্না করতে করতে আব্বুকে বললাম, আব্বু প্লিজ আমি এই ধরনের কাজ করিনি, তোমরা আমার কথা বিশ্বাস করো। তোর কথা বিশ্বাস করব কেন? তোর মতো সন্তান আমাদের দরকার নাই। এর মধ্যে ভাইয়া বলে উঠল, আব্বু আম্মু, তুমি ওকে মাফ করে দাও, ও ছোট মানুষ, এক ভুল করতে পারে, তাই বলে তোমরা ওকে দূরে ঠেলে দিও না। আম্মু, ভাইয়া ঠিক বলেছে। তোরা চুপ থাকবি? আর হোসেন, তুই এখন থেকে চলে যা, আর না হলে তুই আমার মরা মুখ দেখবি, আর কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। আমার আম্মুর কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি কান্না করতে করতে বললাম, আম্মু তোমাদের আর আমার মুখ দেখতে হবে না, আমি চলে যাবো এই শহর ছেড়ে, আর একদিন তোমরা আফসোস করবে সত্যিটা জানলে। আমি কান্না করতে করতে বের হয়ে আসলাম বাসা থেকে।
আমি এখন কান্না করছি আর রাস্তায় হাঁটছি আর ভাবছি আম্মু আমার সাথে এরকম করতে পারলো, আমাকে বিশ্বাস করলো না। আর থাকবো না এই শহরে। আমি হেঁটে অনেক দূরে চলে আসলাম আর একটা গাছের ছায়া নিচে বসে পড়লাম। আজ আমার খুব কষ্ট লাগছে। চোখ বন্ধ করে কান্নায় ভেঙে পড়লাম। এইভাবে যে কখন 1 ঘন্টা সময় পার হয়ে গেল কান্না করার জন্য বুঝতেই পারিনি। হঠাৎ কি একজন আমাকে স্পর্শ করলো। আমি চোখ মেলে তাকালাম, দেখলাম পুলিশের জেলার রবি স্যার। রবি স্যার আমাকে বলল, হোসেন, তুমি বাসায় যাওনি? না স্যার, আমাকে বাসায় আম্মু আব্বু কেউ মেনে নেয়নি। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি শহরে থাকবো না। ও, আর কান্না করছো কেন? দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে। আর এই শহরেই তুমি থাকবা, আমাদের বাসায় থাকবা। চলো, তোমার জন্য কিছু কিনে বাসায় যাব। স্যার, আমি একজন জেল ফেরত আসামি। আমি খারাপ, কারো বাসায় যেতে চাই না। আপনাদের বাসায় গেলে আপনাদের পরিবারের মানুষ আমাকে মেনে নেবে না। স্যার আমার এই কথা শুনে রেগে গিয়ে আমার গালে ঠাস করে চড় মারলো। আমি গালে হাত দিয়ে কান্না করতেছি আর উনি বলল, ওই, তুই বেশি বুঝোস তাই না? আমি তোকে নিজের সন্তানের মতো দেখছি, আর আজ তুই আমাদের বাসায় যাবি, এটা আবার লাস্ট কথা? আর হোসেন, তুই এখান থেকে লেখাপড়াশোনা কমপ্লিট করবি। এখন চল আমার সাথে। আমাকে কথা বলতে না দে হাত ধরে টেনে নিয়ে গেল। অন্যদিকে আম্মু দরজা লাগিয়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, কেউ আর হোসেনের নাম উচ্চারণ করবা না। এই কথা বলে আম্মু কান্না করতে করতে রুমে চলে গেল। আম্মু রুমে এসে বলছে, কেন এমন করলি হোসেন? তোকে ছাড়া থাকতে যে আমারও কষ্ট হচ্ছে। এইভাবে কান্না করছে আর বলছে। অন্যদিকে নীলার গাড়ি কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়ি চলে আসলো। নীলা গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকতে যাবে, তখন কেউ একজন তাকে ডাক দিল। দেখলো নাহিদ, রবি আর রায়মান তার সামনে। নাহিদ বলল, নীলা, তোর সাথে তো দেখাই হয় না। এই তো রে, নানুর বাসায় ছিলাম, আজ আসলাম। ও, তা তুই এখানে কেন? এই তো রে হোসেন, আমার ফোন 1 মাস ধরে ধরতেছে না। তার ফোন বন্ধ বলতেছে, আর যোগাযোগ করতে পারতেছি না। তারে আজ কি মাইর দিব, ভেতরে আগে যাই। আজ আমরা ওই শালার 12টা বাজাবো। আমরাও ফোন দিচ্ছি, কিন্তু তার ফোন বন্ধ বলতেছে। চল যাই। আচ্ছা। নীলা, রায়মান, রবি, নাহিদ তারা বাসায় ঢুকলো। দরজার সামনে এসে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর একজন খুলে দিল। দেখলো আপু। আপু নীলাকে বলল, নীলা, কেমন আছো তোমরা? এই তো। আপু, তা হোসেন কোথায় আপু? তার কোনো খবর পাচ্ছি না। আপু চুপ করে আছে, কোনো কথা বলছে না। নীলা, রায়মান, রবি, নাহিদ সবাই বাসার ভিতরে ঢুকে পড়লো। নীলা চিৎকার করে আমাকে ডাকতেছে আর খুঁজছে। এইভাবে নীলা চিৎকার করছে, তখন আব্বু, ভাইয়া, সামিয়া সবাই নিচে আসলো। আম্মু নীলাকে বলল, মামনি, কি হয়ে এভাবে চিৎকার করতেছো কেন? আন্টি, হোসেন কোথায়? তার সাথে আমি 1 মাস ধরে যোগাযোগ করতে পারতেছি না। কোথায় সে? আসলে নীলা, সে এখানে আর থাকে না, বর্তমানে জেলে আছে। আম্মুর কথা শুনে নীলা চরম অবাকের পর্যায়ে। নীলা আম্মুকে বলল, কি বলতেছেন এগুলা? সে জেলে কেন? আসলে নীলা, সে একটা মেয়েকে রেপ করতে চেয়েছিল। কি বলতেছেন এই কথাগুলো? আমি বিশ্বাস করি না। নীলা, এই তো সামনে একটা মেয়ে দেখতে পাচ্ছ, হোসেনের মামাতো বোন, তোকে রেপ করার চেষ্টা করছিল। নীলা সে তো কান্না করতেছে। সে ভাবতেছে তার ভালোবাসার মানুষ তাকে এইভাবে ঠকালো। নীলা, রায়মান, নাহিদ, রবি সবার চোখে পানি। রায়মান কান্না করে বলে উঠল, হোসেন এই জঘন্যতম কাজ কোথায় করছিল? ভাইয়া তার রুমে সামি আপুর ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। আমরা তাকে সময় মতো ধরে ফেলি। সামি আপুর সাথে বিয়ে দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছি। এই কথাগুলো আপুর মুখ থেকে শুনে নীলার কান্নার মাত্রা আরো বেড়ে গেল। হঠাৎ তার একটা কথা মনে পড়ে গেল। আম্মুকে বলল, হোসেনের রুমে এখন আর কেউ থাকে কি? না, নীলা তার রুমে কেউ থাকে না। ওর মতো খারাপ ছেলের ঘরে কেউ থাকবে না বলে দিয়েছি। তার রুম বর্তমান বন্ধ করা আছে। ও, তার রুমের চাবিটা একটু দিন। আমার কিছু নোটস, বই ওখানে আছে। আচ্ছা, দিচ্ছি। আব্বু নীলাকে তার ছেলের রুমে চাবি দিল। নীলা চাবি নিয়ে কান্না করে উপরে উঠে আমার রুমের দিকে গেল। আমার রুমের তালা খুলে সে দেখলো একটা প্রিন্টিং। ওর উপরে তাকালো, দেখলো ঠিকই আছে। নীলাকে টুল নিয়ে ওই প্রিন্টিংটা নামালো। নেমে এই প্রিন্টিং ফ্রেমের উপর থাকা একটা জিনিস সে নিল। নীলা ভাবতেছে, আমার হোসেন আসলে কি তার মামাতো বোনকে রেপ করার চেষ্টা করেছে? এটাই হিডেন ছোট স্পাই ক্যামেরা বলে দেবে। নীলা হিডেন ক্যামেরা মেমোরি মোবাইলে তুলে সে দেখলো ভিডিওটা, এবং সেই ভিডিওটা দেখে প্রচন্ড রেগে গেল সীমার উপর। সে আর রুমে 1 মিনিটও দেরি না করে নিচে চলে আসলো। রায়মান জিজ্ঞাসা কি করল, আনলি দোস্ত হোসেনের রুম থেকে? কি আনলাম পরে বলবো। নীলা সীমার কাছে গিয়ে বলল,
হোসেন তোমার কি সত্যিই ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে? আপু, আর এমন প্রশ্ন করতেছেন কেন? আমি মেয়ে হয়ে কি কারণ আমি মিথ্যা বলবো? সীমার কথা শুনে নীলা যা করলো, নীলা ঠাটিয়ে ঠাস ঠাস করে 4টা চর মারলো সীমাকে। নীলা চর মারে দেখে উপস্থিত থাকা সবাই অবাক হলো। নীলা চর খেয়ে সীমার তাল সামলাতে না পেরে পড়ে গেল মাটিতে। নীলার রাগে সীমাকে এলোপাথারিভাবে লাথি মারতে থাকলো। এটা দেখে সবাই অবাক। সাথে সাথে রাইমান, রবি, নাহিদ নীলাকে আটকালো সীমাকে লাথি মারা থেকে। এমন দৌড়ে এসে সীমাকে ধরলো। নীলা রেগে মেগে রাইমানকে বলে, রাইমান আমাকে ছাড়, আজ আমি ওকে মেরেই ফেলবো। আরে দোস্ত, তুই নির্দোষ মেয়েকে মারতেছিস কেন? বেশি কথা না বলে আমাকে ছাড়, আজ আমি ওর অবস্থা খারাপ করে দিব। নীলাকে কেউ আটকাতে পারছে না। আম্মু গিয়ে সীমাকে ধরে তোলে। নীলাকে রেগে বলল, নীলা, তুমি আমার বৌমাকে মারলা কেন? ওকে মারবো না, আদর করবো, আজ ওকে আমি মেরেই ফেলবো। আম্মু নীলার কথা শুনে নীলার কাছে এসে ঠাস করে একটা চর মেরে বলল, বেয়াদব মেয়ে, তুমি কেন আমার বৌমারে মারলে? আমার বাসা থেকে চলে যাও। সীমাকে চর মারার কারণে তার মুখ থেকে রক্ত পড়তেছে আর সীমা কান্না করছে। নীলা রেগে চিৎকার দিয়ে বলল, মারেন, আরো মারেন। আমাকে আপনি কেমন মা জননী নিজের সন্তানকে বিশ্বাস করলেন না? আব্বু রেগে বলল, নীলা হোসেন এই জঘন্যতম কাজ করেছে, সেটা আমরা নিজের চোখে দেখেছি। আঙ্কেল, নিজের চোখে দেখাও ভুল হয়। নীলার কোনো কথা না বলে পকেটে তাকে ফোন বের করে আম্মু সামনে ধরে বলল, মা জননী দেখেন, আপনার সন্তান ভুল না, আপনাদের চোখে দেখা ভুল। নীলা ভিডিওটা চালু করে দিল আম্মুকে। আর আম্মু নীলার কাছ থেকে মোবাইলটা নিয়ে ভিডিওটা দেখছে। ভিডিওটা দেখে আম্মু অবাক। সেই ভিডিওতে তার ছেলে তার মামাতো বোনকে রেপ করার চেষ্টা করেনি, বরং সীমাই এই নাটকটা সাজিয়েছে। আম্মু ভিডিওটা দেখে কান্না করতে করতে সবাই বসে পড়ল। আব্বু বলল, নিধির আম্মু, তুমি কান্না করতেছো কেন? আর ভিডিওতে কি আছে? আম্মু কান্না করতে করতে আব্বুর হাতে মোবাইলটা দিল। আব্বু মোবাইলটা নিয়ে ভিডিও দেখে শোকাহতভাবে বসে পড়লো কান্না করতে করতে। আর আম্মু কান্না করে দিয়ে বলল, আমি আমার নিজের সন্তানকে চিনতে পারলাম না। কেমন মা আমি? পুরো পরিবারই স্তব্ধ। শোকের ছায়া বয়ে যাচ্ছে। সামিয়া তো ভয়ে চুপসে গেছে। সে ভাবছে যে আজ সে ধরা পড়ে গেল। হঠাৎ নীলা সীমাকে বলে উঠল রেগেই, সামিয়া, তোকে যদি এই বাড়িতে পরবর্তীতে দেখি, ওই দিন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সীমা কথাটা শুনে মাথা নিচু করে ফেলে ভয়ে। আম্মু আব্বুকে বলে উঠল কান্না করে, কে গো, তুমি আমার সন্তানকে এনে দাও প্লিজ। যাবো, কিন্তু তাকে কোথায়? তাকে খুঁজবো? তাকে তো আমরা তখন বের করে দিলাম বাসা থেকে। আমি কোনো কথা শুনতে চাই না। আমার সন্তানকে তুমি এনে দাও, আমার কোলে ফিরিয়ে দাও। আম্মু, কান্না করো না প্লিজ, আমরা যাচ্ছি আমার ভাইকে ফিরিয়ে আনতে। রাসেল, দেরি করা ঠিক হবে না। তখন হোসেন বলছিল এই শহর ছেড়ে যাবে, তাকে আটকাতে হবে। আব্বু চলো। আর সামিয়া, আমার ভাই তোর কি ক্ষতি করেছিল? আমার আম্মুর কাছ থেকে আমার ভাইটাকে আলাদা করলি, আর তোকে যেন এই বাড়িতে এসে না দেখি। মামা মামির কাছে চলে যাবি। সীমা চুপ করে আছে। আব্বু আম্মু ভাইয়া আপু রাইমান নাহিদ রবি নীলা সহ সবাই বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলো। আমাকে সবাই খুঁজতে লাগলো বাস স্ট্যান্ডে, কিন্তু তারা তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও তারা আমাকে খুঁজে পেল না। সবাই হতাশ হয়ে বাসার দিকে যাচ্ছে। আম্মু জোরে জোরে কান্না করে বলল, কে গো, আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম। প্লিজ কান্না করো না, আমাদের দেখো। হোসেন একদিন আমাদের কাছে ফিরে আসবে। হোসেন আমাদের সাথে কথা বলবে তো? আরে আম্মু, কান্না করো না, আমার ভাই আমাদের উপর অভিমান করে থাকবে না, দেখে নিও। তাই যেন হয় আব্বু। আব্বু আম্মু ভাইয়া আপু সবাই বাসায় চলে গেল। নীলা গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। তার বন্ধুরা বাস স্ট্যান্ড থেকে অন্য জায়গায় খুঁজতে আসলো আমাকে। নীলা বাসায় এসে গাড়ি থেকে নেমে কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। তার আম্মু ভাবতেছে যে তার আবার কি হলো, কান্না করতেছে কেন? সে তো তার নানা নানির বাসায় ভালোভাবেই ছিল। নীলার আম্মু ভাবতে ভাবতেই উপরে গেল নীলাকে ডাকতে। গিয়ে দেখলো দরজা লাগানো। নীলার আম্মু নীলাকে ডাকতেছে। নীলা দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে থেকে কান্না করছে। আর সে শুনতে পেল আম্মু ডাকতেছে। সে কান্না করতে করতে বলছে, আমি আমার ভালোবাসাকে হারালাম, কেন আমি নানুদের বাসায় গেলাম, কেন আমি আমার হোসেনের পাশে থাকতে পারলাম না। নীলা রাগে কান্না করে শোয়া থেকে উঠে ঘরে জিনিস লাথিতে ভাঙতেছে। সে সব কিছু কান্না করছে আর ভাঙছে। জিনিসপত্র ভাঙার শব্দ শুনে তার আম্মু দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতেছে দরজা খোলার জন্য। আর কি হয়েছে সেটা শুনতে যাচ্ছে, কিন্তু নীলা তো দরজাই খুলছে না। নীলার আম্মু দৌড়ে নিচে গিয়ে তার আব্বুকে ফোন দিল। কিছুক্ষণ পর সে ফোন ধরলো। নীলার আব্বু, তুমি কোথায়? এই তো গো, বাহিরে আছি।
নীলা মামুনির কি যেন হয়েছে, সে রুমে এসে কান্না করতেছে আর জিনিসপত্র ভাঙচুর করতেছে। আমি তাড়াতাড়ি যাচ্ছি। মামুনির আবার কি হলো? আর শোনো, আমার সাথে একটা ছেলে আসবে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আসো। নীলার আম্মু ফোন কেটে দিয়ে সে তাড়াহুড়ো করে রুমের দিকে আসলো। এসে নীলাকে ডাকছে, কিন্তু সে খুলছে না। নীলার আম্মু আবার নীলাকে বলল, নীলা মামুনি, এইবার দরজা না খুললে কিন্তু আমার মরা মুখ দেখবি, তাড়াতাড়ি খোল। নীলা কান্না করতে করতে সে যখন এই কথাগুলো শুনলো, দেরি না করে দরজা খুলে দিয়ে শুয়ে পড়লো। নীলা তার আম্মুকে খুব ভালোবাসে। তার আম্মু সে ক্ষতি চায় না, সে চায় তার আব্বু আম্মু 1000 বছর বেঁচে থাকুক। আর নীলার আম্মু নীলাকে প্রচণ্ড ভালোবাসে, তার চোখের মনি নীলা। নীলার আম্মু ভিতরে ঢুকে দেখলো চারিপাশে জিনিসপত্র ভাঙা অবস্থায় পড়ে আছে। নীলার আম্মু বিছানায় গিয়ে নীলার পাশে বসে পড়ল। নীলার আম্মু তার মেয়ের হাত ধরে বলল, আমার আম্মুটা কান্না করতেছে কেন? কি হয়েছে তোমার মামুনি? নীলা কোনো কথা না বলে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। নীলার আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মামুনি কি হয়েছে তোমার, বলো। আমার ভালো না আমার আম্মুটা কান্না করলে। কিছুক্ষণ কান্না করে তার আম্মুকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে ছোট বাচ্চাদের মতো কান্না করে বলল, আম্মু জানো, আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলছি। বুঝলাম না, আর খুলে বলো কি হয়েছে। আম্মু, হোসেনের বাসায় গেছিলাম, গিয়ে দেখি হোসেনকে মিথ্যা অপবাদের তার আব্বু আম্মু বের করে দিচ্ছে। পরে তারা ভুল বুঝতে পেরে আমরা সবাই মিলে খুঁজতে গেলাম, গিয়ে তাকে কোথাও খুঁজে পাইনি। নীলার আম্মু 2 হাত দিয়ে নীলা চোখের পানি মুছে দিয়ে বলল, মামুনি, তুমি কান্না করো না, দেখো তোমার ভালোবাসা একদিন তোমার কাছে ফিরে আসবে, এখন কান্না থামাও। নীলা মন খারাপ করে তার আম্মুর কোলে শুয়ে পড়ল। তার আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এইদিকে আমাকে স্যার আর কথা না বলতে দিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে গেল ওখান থেকে শপিং মলে। আর আমাকে শপিং মলে নিয়ে গিয়ে কিছু কাপড় কিনে দিল। আমি মানা করতে চাচ্ছি যে এত কাপড় নিব না, একবার বলেছিলাম, কিন্তু স্যার আমার উপর আরও রেগে যায়, তাই ভয় আর কিচ্ছু বলিনি। জিনিসপত্র কিনে এনে শপিং মল থেকে বাইরে আসলাম। আমি স্যার হাঁটতেছি আর গল্প করতেছি, তখন স্যারের মোবাইলে কে যেন ফোন দিল। স্যার পকেট থেকে মোবাইলটা বের করে দেখে আমাকে বলল, হোসেন, একটু দেরি করো, বাসার থেকে ফোন দিচ্ছে, কথা বলে আসি। আচ্ছা স্যার, কথা বলে আসেন। স্যার একটু সাইডে গিয়ে ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে আবার আমার কাছে আসলো। আমি দেখলাম স্যারকে অস্থিরতা দেখাচ্ছে। আমি ভয় ভয় বললাম, স্যার একটা কথা বলবো? বলো। স্যার আপনাকে তো অস্থির দেখাচ্ছে কেন, কিছু কি হয়েছে? হোসেন, চলো বাসায় যাই। তোমার আন্টি একটু তাড়াতাড়ি যেতে বলেছে, কিছু সমস্যা হয়েছে। আচ্ছা স্যার চলেন। স্যার গাড়িতে উঠলো, আমি উঠে পড়লাম। স্যার গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে একটা বাসার সামনে গাড়ি থামালো। স্যার আমি নিচে নেমে পড়লাম। সামনে দেখলাম বিশাল একটা বাড়ি। তখন স্যার বলল, হোসেন, বাসায় এসে পড়েছি, তাড়াতাড়ি ভিতরে চলো। আচ্ছা স্যার। আমি স্যার আলিশান বাসার ভিতরে ঢুকলাম। ভেতরে এসে স্যার আমাকে বলল, তুমি একটু সোফায় বসে থাকো, আমি উপর থেকে আসি। আচ্ছা স্যার। স্যার চলে গেল আর আমি সবাই বসে থেকে মাথা নিচু করে আগেকার দিনগুলোর কথা, আমার আর নীলা রোমাঞ্চকর সময়ের কথাগুলো ভাবতেছি। ভাবতেই চোখ ভিজে এলো। অন্যদিকে নীলা তার আম্মুর কোলে শুয়ে আছে মাথা দিয়েই, তার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। হঠাৎ সে দেখতে পেলো তার আব্বু এসেছে। নীলার আব্বু বিছানায় এসে নীলার আম্মুর পাশে বসে পড়লো। নীলার আব্বু মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে মামুনি তোমার? নীলা আম্মুর কোল থেকে উঠে তার আব্বুকে জড়ে ধরে কান্না করছে। নীলার আম্মু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে। তার আব্বু আবার বলল, মামুনি কি হয়েছে? আর তোমাকে কে কাঁদাইছে? তার নাম বলো, আমি তার কি হাল করি। প্লিজ তুমি নীলাকে আর এইসব বলো না, তার মনের অবস্থা ভালো না। আচ্ছা বলবো না। আর তুমি নিচে গিয়ে, একটা ছেলে আসছে, সে এখানে কিছুদিন থাকবে, তাকে কিছু খেতে দাও, অনেকক্ষণ ধরে কিছু খায়নি। আচ্ছা যাচ্ছি, আর আমার মামুনি খেয়াল রেখো, আমি তার জন্য খাবার নিয়ে আসছি। ওকে। নীলার আম্মু চলে গেল নিচে। এইদিকে আমি বসে আছি ভাবতেছি, তখন দেখলাম কেউ একজন আমাকে ডাক দিল। আমি মাথা তুলে তাকালাম, সামনে দেখলাম একজন মহিলা। মহিলাটি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। পরে সে স্বাভাবিক হয়ে বলল, তোমার নাম কি? আমার নাম হোসেন খান ম্যাডাম। ও, আর আমাকে ম্যাডাম বলতে হবে না, আমাকে আন্টি করেই বলবা। আচ্ছা। আমি বুঝতে পারলাম এটা স্যারের ওয়াইফ। সে আমাকে বলল, আসো বাবা, তোমাকে খেতে দিই। না আন্টি, আমার ক্ষুধা নেই। শোনো, বেশি কথা বলবা না, খাইতে রাখছি, তুমি আসো। আচ্ছা আন্টি। আমি ওইটা টেবিলে গিয়ে বসলাম। আন্টি আমাকে খাবার বেরিয়ে দিয়ে বলল, তুমি খাবার খাও, আমি উপরে এই খাবার দিয়ে আসি। আচ্ছা আন্টি। আন্টি চলে গেল আর আমি খাবার খেতে লাগলাম। অন্যদিকে নীলার আম্মু খাবার নিয়ে রুমে আসলো। নীলার পাশে বসে বলল, আমি ওই ছেলেকে খাবার দিয়েছি,
এখন আমার মামুনিটাকে খাইয়ে দিই। আচ্ছা দাও। নীলার আম্মু হাতে খাবার নিয়ে এক লোকমা নীলার মুখের সামনে ধরে বলল, মামুনি হা করো। না আম্মু, আমি খাবো না। বেশি কথা বলবা না, খাবার খাইতে বলেছি, খাবা। আর খাওয়া শেষ হলে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। নীলা চুপ করে মন খারাপ করে খাবার খেয়ে নিল। খাবার খাওয়া শেষ করে নীলার আম্মু হাত ধুয়ে টেবিল থেকে একটা ল্যাপটপ এনে সেটা চালু করলো। নীলার আব্বু শুধু দেখতেছে, আর নীলার আম্মু নীলাকে বলল, মামুনি দেখো তো একে চিনতে পারো কিনা। আম্মু ভালো লাগতেছে না, পরে দেখবো নি। আরে মামুনি একবার দেখো। নীলার আম্মু নীলার সামনে ল্যাপটপটা ধরলো। নীলার আব্বু দেখতেছে। নীলা একটু মাথা তুলে নামাতেই তার চোখ কপাল উঠে গেল। নীলা তাড়াতাড়ি করে ল্যাপটপ নিয়ে দেখে অবাক। আসলে নীলাদের বাসায় ক্যামেরা সেট করা আছে। সে অবাক চোখে বলল, আম্মু এটা হোসেন, আমার ভালোবাসা। এখন সে নিচে বসে থেকে খাবার খাচ্ছে, আর আমি তখনই তাকে চিনে গিয়েছিলাম। তুই একবার আমাকে তার ছবি দেখাইছিলি। আম্মু আমি গেলাম তার কাছে। নীলা বিছানা থেকে উঠে দৌড়ে গেল খুশিতে। নীলার আব্বু নীলার আম্মুকে বলল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। নীলা হোসেনকে ভালোবাসে অনেক আগে থেকে। তা তুমি তাকে কোথায় পাইলা? হোসেন আমার জেলে 1 মাস ছিল। তাকে তার মামাতো বোন অপবাদ দিয়ে ফাঁসাইছে, আর আমি বুঝতে পারছি সে নির্দোষ। তাই আমি উপর মহলে তকদির করে তার জামিনের ব্যবস্থা করিয়েছি। ও ভালো হয়েছে, আমার মামুনি আর কষ্টে থাকবে না। আমি তার কষ্ট দেখতে পারি না। আমি চাই আমার মামুনি সারা জীবন সুখে থাকুক। নীলা আমাদের একমাত্র মেয়ে, তার সুখেই আমার সুখ। এইভাবে তারা গল্প করছে। এদিকে আমি খাবার খাওয়া শেষ করে প্লেটে হাত দিয়ে টেবিল থেকে উঠে বসতে যাব, তখনই কে যেন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি তো অবাকের চূড়ান্ত পর্যায়ে। আমি অনুভব করলাম যে আমাকে কেউ জড়িয়ে ধরেছে আর ফুপে ফুপে কাঁদছে। আমি বললাম, এই মেয়ে তুমি কে, আর এইভাবে জড়িয়ে ধরেছো কেন? কোনো রেসপন্সই পাচ্ছে না। আবার বলতে যাব, তখন এই মেয়ে আমার সারা মুখে চুমু আদরে ভরিয়ে দিল। আমি তো হা হয়ে আছি। তারপর সে আমাকে ছেড়ে দিল। আমি তার দিকে তাকালাম। আমি তাকে দেখে অবাক। আমি কাকে দেখছি? আমি তো হা হয়ে তাকে দেখছি। সে আসলে কেউই নয়, আমার ভালোবাসার মানুষ নীলা। আমি তো হা করে আছি। আমি কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বললাম, নীলা তুই? জান, আমি 1 মাস তোর সাথে যোগাযোগ করতে না পেরে খুব কষ্ট পেয়েছি। আর তোদের বাসায় গেছিলাম, গিয়ে জানতে পারছি তুই এক অপরাধে জেলে গিয়েছিস। আমি বুঝতে পারলাম আমার পরিবারের সবাই নীলাকে বলেছে। নীলা সব জানতে পেরেছে। এই কথাগুলো ভাবতে মনটা খারাপ হয়ে গেল। নীলা আমাকে অবিশ্বাস করবে ভাবতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। নীলা জাগিয়ে বলল, ওই কান্না করতেছিস কেন? আর এত বড় ঘটনা ঘটে গেছে, আমাকে ফোনে জানাবি না? আমি আর কি বা জানাবো, যেখানে নিজের বাবা মা ভাই বোন কেউ আমাকে বিশ্বাস করলো না। তোকে বললো তুইও বিশ্বাস করতি না। আমার কথা শুনে নীলা রাগে আমার গালে ঠাটিয়ে ঠাস করে চর মারলো। আমি নীলার হাতে চর খেয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। নীলা আমাকে মারতে পারলো। আমি গালে হাত দিয়ে আছি, তখন নীলা রেগে আমার কলা ধরে বলল, ওই তুই বেশি বুঝিস। আমি ওদের মতো তোকে অবিশ্বাস করব? আমার ভালোবাসা এত সস্তা না। আর তুই নির্দোষ, সেটা আমি তোর বাবা মার ভুল ভাঙিয়ে দিয়েছি। আমি কিছু বুঝলাম না, বুঝিয়ে বল। বলছি। নীলা আমাকে প্রথম থেকে সব খুলে বলল। আমি তো শুনে অবাক অবাক চোখে বললাম, কি তুই আমার রুমে ক্যামেরা লাগিয়েছিস? লাগিয়েছিলাম, আর না হলে তোকে নির্দেশ প্রমাণ কিভাবে করতাম? আর আমি তোর রুমে তোর উপর ওই ক্যামেরার মাধ্যমে নজর রাখতাম। ও ভালো। আর শোন, তোর আব্বু আম্মু ভুল বুঝতে পারছে, তাদের কাছে ফিরে যা। না, আমি তাদের কাছে আর ফিরবো না। যে বাবা মা নিজের সন্তানকে অবিশ্বাস করে, প্লিজ, তারা কষ্ট পাচ্ছে। তুই এই বিষয়ে না বললে ভালো হয়। আচ্ছা, আর বলবো না। আমি নীলার হাত ধরে সোফায় বসে গল্প করতে থাকলাম। হঠাৎ দেখলাম স্যার আর আন্টি আমাদের সামনে আসলো। আমি নীলার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। নীলাও দাঁড়ালো, আর স্যার বলল, হোসেন উঠে দাঁড়াচ্ছ কেন? বসে পড়ো। আরে স্যার সমস্যা নেই। আর শোনো, তুমি আজ থেকে আমাকে স্যার বলে ডাকবা না, আঙ্কেল বলে ডাকবা। আচ্ছা আঙ্কেল আন্টি, নীলা আপনাদের কে হয়? ও এই বিষয়, নীলা আমাদের মেয়ে হয়। আর তুমি তো নীলাকে প্রচন্ড ভালোবাসো, তাই না? হ্যাঁ আঙ্কেল। আর শোনো, তুমি আমার মেয়েকে সুখে রাখবা সব সময়। আচ্ছা আন্টি। আব্বু আম্মু, হোসেন কিন্তু আজ থেকে আমাদের বাসায় থাকবে। আচ্ছা মামুনি, যতদিন থাকবে থাকুক। আঙ্কেল আন্টি, আমি কারো করোনা চাই না। আমি আপনাদের হাতের কাজে সাহায্য করব। আচ্ছা সমস্যা নাই, কইরো সাহায্য। আমরা কিছুক্ষণ গল্প করলাম। তারপর নীলা আমাকে একটা রুম দিল। সেখানে নীলা আমার সব নতুন কাপড় চোপড় গুছিয়ে রেখে দিল। আমি বিছানায় বসে পড়লাম। আমি যে রুমে থাকতেছি তার সামনের 2 রুম পরেই নীলার রুম। আমি কিছুক্ষণ ভাবলাম,
নীলা আজ আমার পরিবারের মানুষের ভুল ভাঙিয়ে দিয়েছে, কিন্তু আমি তাদের কাছে যাব না। আম্মু আমাকে কসম দিয়েছে। এই কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এইভাবে বিকেল হয়ে গেল, আমি ঘুমিয়ে রয়েছি। হঠাৎ কে যেন আমাকে ডাকতে শুরু করলো। আমি ঘুম ঘুম চোখে তাকালাম, দেখলাম নীলা ডাকতেছে। আমি বিছানায় উঠে বসলাম আর বললাম, বল জান, ডাকতেছিস কেন? তুই একটু নিচে আয়। কি জন্য নীলা? নিচে গেলেই দেখতে পারবি, এখন আয়। আমি বিছানা থেকে উঠে নিচে গেলাম নীলার সাথে। আমি নিচে অবাক হয়ে তাকালাম। নিচে আব্বু আম্মু ভাইয়া আপু সবাই বসে রয়েছে। আমি ভাবলাম আব্বু আম্মু খবর পেল কিভাবে? মনে হয় নীলা বলেছে। আমি নীলার সাথে নিচে চলে আসলাম। সবাই আমার দিকে তাকালো। আম্মু দৌড়ে এসে আমার কাছে বলল, আব্বু, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর কথা বিশ্বাস করিনি। আরে ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আমার মুখে আম্মুকে ম্যাডাম ডাক শুনে সবাই হা হয়ে তাকিয়ে আছে। তারপর আম্মু আমাকে বলল, প্লিজ বাবা, আমাদের মাফ করে দে। আমি যে তোকে অবিশ্বাস করে ভুল করেছি। আমার কাছে মাপ চাওয়ার দরকার নেই। আমি তো আপনাদের মিনতি করেছি। আম্মা আমি এরকম যখনতম কাজ করিনি। তখন আপনি আমাকে বলেছিলেন আমার সন্তান মরে গেছে। আর আপনাকে নীলা ভিডিও না দেখালে আমাকে তো বিশ্বাসই করতেন না। প্লিজ হোসেন, আমাদের ভুল হয়েছে, তুই আমাদের সাথে বাসায় ফিরে চল। না, আমি যেতে পারবো না, আর আপনারা এখান থেকে চলে যান। এইভাবে আব্বু আম্মু আমাকে অনেক বোঝালো, কিন্তু আমি মানা করেছি। আমি সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলাম রুমে। অন্যদিকে আম্মু কান্না করে আব্বুকে বলছে, দেখলা গো, আমার সন্তান আমার সাথেই কথা বলছে না, সে চলে গেল। আমি কি জন্য একটা মেয়ের মিথ্যা অভিনয় দেখে আমার সন্তানকে এত অবিশ্বাস করলাম। আমার এখন বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আম্মুর কথা শুনে নীলা রেগে বলল, আন্টি, আপনি কিন্তু মরার কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি করব মামনি বলো, আমার সন্তান আমার সাথে কথাই বলছে না, অভিমান জমে থাকার কারণে। আন্টি, চিন্তা করবেন না, হোসেনের অভিমান ভাঙিয়ে আপনার কোলে হোসেনকে ফিরিয়ে দিব। তাই যেন হয় মামনি, আমার হোসেন রে আমি ফিরে পেতে চাই। সবাই কিছুক্ষণ গল্প করে। আব্বু আম্মু ভাই আপু সবাই হতাশ মনে বাসায় চলে যায়। আম্মু এখনো কান্না করতেছে। এদিকে আমি রুমে এসে বিছানায় বসে পড়লাম। ভালো লাগতেছে না, মন খারাপ করে বসে থাকলাম। কিছুক্ষণ পর দেখলাম নীলা আমার রুমে আসলো। নীলা আমার পাশে এসে বসে পড়লো আর আমাকে বলল, হোসেন, তুই তখন তোর বাবা মার সাথে অমন করলি কেন? তোর আব্বু আম্মু খুবই কষ্ট পাচ্ছে, তাদের ক্ষমা করে দে। আর শোন, তোর আব্বু আম্মুর উপর অভিমান করে থাকিস না। নীলা আমার ভালো লাগতেছে না, আর এই বিষয়ে কথা বলা বাদ দে, আমার ভালো লাগছে না। আচ্ছা, তোর ইচ্ছা, কিন্তু তুই আব্বু আম্মুকে কষ্ট দিস, আর এই বিষয়ে আমি কথা বলবো না। আমি নীলা কিছুক্ষণ গল্প করলাম। তখন রাত হয়ে গেল, বুঝতে পারলাম না। এইভাবে কেটে গেল 1 মাস। এই 1 মাসে আম্মু এসে কান্না করে আমাকে যেতে বলতো, আর আমি আমার ভিতরে অভিমান জমে থাকার কারণে যাইনি বাসায়। নীলার সাথে আমার প্রতিদিন অনেক ভালো মুহূর্ত কেটেছে, তার সাথে ঘুরে বেরিয়েছি। 1 মাস পর আমি নীলা কলেজে ভর্তি হয়েছি, অনার্স প্রথম বর্ষে। আজ কলেজ খুলেছে আর কলেজের প্রথম দিন, তাই আমি আর নীলা রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। আমরা রেডি হয়ে ঘাড়ে ব্যাগ নিয়ে চলে আসলাম। আঙ্কেল আন্টি নিচে বসে আছে, আমাকে দেখে বলল, হোসেন বাবা, আসো, খাবার খেয়ে কলেজে যাবা। আচ্ছা আন্টি। আমি নীলা টেবিলে বসে পড়লাম। আন্টি খাবার বেড়ে দিল। নীলা আর আমি খাওয়া দাওয়া শেষ করে নীলা তার আম্মুকে বলল, আম্মু, গেলাম আমরা, আজ কলেজের প্রথম দিন। আচ্ছা মামুনি, যাও। মামুনি, তুমি গাড়ি নিয়ে যাও, কলেজে দুইজনেই সুবিধা হবে। আচ্ছা আব্বু। আঙ্কেল তাহলে গেলাম। আচ্ছা, যাও হোসেন। আমি আর নীলা ব্যাগ নিয়ে চলে আসলাম বাইরে। এসে আমরা দুজন গাড়িতে চললাম। ড্রাইভার আঙ্কেল গাড়ি চালাতে শুরু করলো। নীলা আমাকে বলল, হোসেন, কলেজে গিয়ে তোর আব্বু আম্মুর সাথে ভালোভাবে কথা বলবি। আচ্ছা ঠিক আছে। আমরা কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। আসলে আমরা যে কলেজে পড়তাম সেই কলেজেই আবার আমরা ভর্তি হয়েছি। আমি নীলা গাড়ি থেকে নেমে হাঁটতে ধরলাম। হঠাৎ কোত্থেকে যেন আপু আসলো, আমাদের সামনে এসে বলল, ভাইয়া কেমন আছিস? আমি চুপ করে আছি। কিরে ভাই, আমার সাথে কথা বলছিস না কেন? এত রাগ অভিমান ভালো না, প্লিজ আগের মতো হয়ে যা। আর কেমন আছিস? এই তো ভালো আছি। নীলা চল তো, ভালো লাগছে না। আমি আপুকে আর কোনো কথা বলতে না দিয়ে নীলাকে নিয়ে রুমে চলে আসলাম। আর আপু মন খারাপ করে তার রুমে চলে গেল। আমি নীলা ক্লাসে আসতেই কে যেন ডাক দিল, তাই পিছনে তাকালাম। দেখলাম রাইমান, রবি, নাহিদ তারা আমাদের কাছে চলে আসলো। আমরা সবাই কিছুক্ষণ আড্ডা দিলাম। ক্লাস শুরু হওয়ার ঘন্টা বাজলো, তাই আমরা সবাই ক্লাসে চলে আসলাম। আমি নীলা একসাথে বেঞ্চে বসে পড়লাম, আর পিছনে বন্ধুরা বসে পড়লো। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকে পড়লো। দেখলাম যিনি ক্লাস করাতে এসেছেন তিনি আমার বড় ভাই। আমরা সবাই উঠে সালাম দিলাম। ভাইয়া সবাইকে বসতে বলল। আমরা সবাই বসে পড়লাম। সবার সাথে পরিচিত হয়ে নিল, আমারও পরিচয় নিল। অন্যদিকে তাকিয়ে পরিচয় দিয়েছি। ভাই সেটা বুঝতে পেরেছে। এইভাবে ভাইয়ের ক্লাস শেষ হলো। এইভাবে সব ক্লাস করলাম।
শেষের ক্লাসে আম্মু এসেছিল। আমাদের ইংরেজি তিনি পড়াবেন। আম্মু একইভাবে সবার সাথে পরিচয় নিয়েছে, আমি অন্যদিকে তাকিয়ে পরিচয় দিয়েছি। এতে আম্মু মন খারাপ করেছে, এতে আমার কিছুই করার নেই। এইভাবে আমরা সব ক্লাস শেষ করে বের হলাম। ছুটি দিল কলেজ। আমরা সবাই বের হয়ে হাঁটতেছি, তখন কেউ যেন আমাকে ডাক দিল। দেখলাম আম্মু ডাক দিছে। আমার কাছে এসে কান্না স্বরে বলল, আব্বু প্লিজ আমাদের ক্ষমা করে দে, আর বাসায় চলো আব্বু, তোকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে। আমি আগে বলেছি আর এবারও বলছি, আমি যাব না। আর পরবর্তীতে বাসার কথা বললে আমি এই কলেজে পড়াশোনা বাদ দিয়ে অন্য কলেজে ভর্তি হব। প্লিজ বাবা এমন করিস না, আমি তোকে আর বাসায় যাওয়ার কথা বলতে আসবো না, তাও তুই এখান থেকে কোথাও যাস না প্লিজ। হ্যাঁ, আমি ওখান থেকে চলে আসলাম। আম্মু দাঁড়িয়ে থেকে কান্না করতেছে আর মনে মনে বলছে, আমি কি আমার সন্তানকে ফিরে পাবো না? হেলা, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরে দাও। এইভাবে আম্মু কান্না করে সেখান থেকে চলে গেল। এইদিকে আমি নীলা চলে আসলাম বাসায়। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে থাকলাম। কিছুক্ষণ পর নীলা আসলো। আমি নীলা দুজনে গল্প গুজব করে কাটিয়ে দিলাম। এইভাবে কেটে গেল আরো 1 মাস। 1 মাসে আম্মু আর আমার কাছে আসেনি, শুধু দূর থেকে দেখে দেখে কান্না করেছে আর মন খারাপ করে ক্লাস করে চলে গেছে। আব্বু কয়েকবার বলেছিল, আমি এড়িয়ে চলেছি। আমি নীলার সাথে রোমান্টিক সময় কাটিয়েছি 1 মাস। আমি নীলার আম্মুর নানান কাজে সাহায্য করেছি। আজকে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ একটা খারাপ স্বপ্ন দেখলাম। আমার চোখের সামনে আমার পরিবার, আব্বু আম্মু ভাইয়া আপু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এটা দেখে আমি আব্বু আম্মুর কাছে কান্না করে বলছি, আব্বু আম্মু তোমরা আমাকে রেখে চলে গেলে কেন? আমাকে কে আব্বু বলে ডাকবে? আমি কান্না করছি আর বলছি। হঠাৎ কারো ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম আর আমার চোখ দিয়ে পানি ঝরতেছে বাজে স্বপ্ন দেখে। আজ আম্মুকে দেখতে খুব ইচ্ছা করছে। হঠাৎ নীলা আমাকে বলল, হোসেন, তুই চিৎকার করলি কেন আর কান্না করতেছিস কেন? আমি চুপ করে আছি। নীলা সাথে সাথে বসে পড়ল, আবার বলল, কি হলো হোসেন, কান্না করতেছিস কেন? নীলা, খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। নীলা, আম্মুকে দেখতে খুব মন চাইছে, প্লিজ আমাকে আম্মুর কাছে নিয়ে চল। কান্না করিস না, চল তোর আম্মুর কাছে যাব। আর তোর অভিমান ভেঙেছে তো আর আব্বু আম্মুর উপর রাগ করে থাকবি না। আচ্ছা থাকবো না অভিমান করে, আম্মুর কাছে নিয়ে চল প্লিজ। আচ্ছা চলো। আমি নীলার সাথে নিচে চলে আসলাম। নীলা তার আম্মুকে বলে বের হলাম। নীলা আর আমি গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করলো আর আমার ভেতরে অস্থিরতা কাজ করছে। আমার কথা খুব মনে পড়তেছে। নীলা আমার মাথায় হাত বলে দিচ্ছে আর টেনশন করতে মানা করছে। যখন একটা সন্তানের মমতাময়ী মায়ের কথা মনে পড়ে, তখন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। আমি মনে মনে অনুতপ্ত হচ্ছি মাকে কষ্ট দেওয়ার জন্য। আজকে ক্ষমা চেয়ে নেব আম্মুর কাছ থেকে। কিছুক্ষণের মধ্যে গাড়ি পৌঁছে গেল বাসার সামনে। আমি নীলা গাড়ি থেকে নামলাম। আমি নেমে তাড়াতাড়ি করে বাসার সামনে আসলাম। আমি তাড়াতাড়ি করে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দেখলাম আম্মু দরজা খুলে দিছে। আমি কান্না করতে করতে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি কান্না করতেছি, আম্মুকে জড়িয়ে ধরে আম্মু কেঁদে দিয়েছে। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই আব্বু কান্না করতেছিস কেন? আম্মু আমাকে মাফ করে দিও, তোমাদের সাথে 2 মাস অভিমান করে কথা বলিনি। আব্বু কান্না করিস না, ভুল তো আমাদের। একটা মেয়ের কথা বিশ্বাস করে আমরা তোকে ভুল বুঝেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আম্মু তুমি ক্ষমা চাচ্ছ কেন? আমি তোমাদের অনেক আগে ক্ষমা করে দিছি, শুধু অভিমান থাকার কারণে তোমাদের সাথে কথা বলিনি। কিছুক্ষণ আমি আম্মুকে জড়িয়ে ধরে থাকলাম। তারপর আম্মু আমাকে ছেড়ে দিয়ে আম্মু হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আব্বু তুই কিন্তু আর কাঁদবি না, এইবার কান্না করলে আমি কিন্তু রাগ করব। আচ্ছা আম্মু, তুমি কিন্তু কান্না করবে না। আমি আম্মু চোখের পানি মুছে দিলাম। আম্মু আমার কপালে টুপ করে চুমু দিল। আমি সামনে তাকালাম। আব্বু আপু ভাইয়া সবাই দাঁড়িয়ে আছে, তাদের চোখ থেকে পানি পড়তেছে। আব্বু আমাকে বলল, তোদের মা ছেলের ভালোবাসা শেষ হলে এখন আমার কাছে আয়। আমি সাথে সাথে আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিল। আব্বুকে ছেড়ে ভাইয়াকে জড়িয়ে ধরলাম, তারপর আপুকেও। আম্মু বলল, আব্বু তুমি এখনো কিছু খাওনি, চলো সবাই আজ একসাথে খাবার খাবো। আচ্ছা আম্মু। আম্মু নীলাকে বলল, নীলা মামুনি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য। আরে আন্টি, সমস্যা নাই, এটা বন্ধু হিসাবে আমার কর্তব্য। আর নীলা শোনো, আজ থেকে তুমি আমাকে আন্টি বলে ডাকবে না, আজ থেকে আমাকে আম্মু বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে আন্টি, থুক্কু আম্মু। আর নিধির আব্বু তোমারে একটা কথা বলবো? বলো গো। শোনো, আর কিছুদিন পর নীলাদের বাড়ি গিয়ে ওর আব্বু আম্মুর সাথে আমার ছেলের সাথে নীলার বিয়ে দিব। ঠিক বলছো, আপাতত ওদের বিয়ে দেব, আর পড়াশোনা ওদের শেষ হলে বড় করে অনুষ্ঠান করে ওদের 4 হাত এক করে দেব। আমি নীলা আম্মু আব্বুর কথায় লজ্জায় লাল হয়ে গেছি, মাথা নিচু করে আছি। আম্মু আমাকে বলল,
হোসেন, লজ্জা পেতে হবে না। আমি তোর আর নীলার ভালোবাসার ব্যাপারে অনেক আগে থেকেই জানি। হ্যাঁ। আব্বু আম্মু সবাই হেসে উঠলো। আমরা সবাইকে টেবিলে বসে পড়লাম খাবারের জন্য। আম্মু সবাইকে খাবার বেড়ে দিল, আর আমাকে খাবারের প্লেট দেয়নি। আমি বুঝতে পারছি আম্মু আমাকে তুলে খাওয়াবে। আম্মু প্লেটে খাবার নিয়ে ভাতের লোকমানে আমার মুখের সামনে এনে ধরে বলল, আব্বু হাঁ কর, আজ তোকে তুলে খাওয়াবো নিজের হাতে। আমি টুপ করে আম্মুর হাত থেকে খাবারটা খেয়ে নিলাম। আমি আম্মুর হাতে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষ করে সবাই সোফায় বসে পড়লাম। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। নীলা চলে গেছে তার বাড়িতে। আজ কলেজ বন্ধ। আজ সারাদিন এইভাবেই কেটে গেল। সবার সাথে আনন্দ মজা করে দিনটা কেটে গেল। নীলার সাথে ফোনে কিছু সময় কথা বলেছি। নীলার বাবা মাও খুশি, পরিবারের সন্তান পরিবারে ফিরে গেছে। এইভাবে কেটে গেল 1 মাস। নীলার সাথে প্রতিদিন কলেজে যাওয়া, আজ ছুটি হলে পার্কে ঘুরে বেড়ানো, দিনগুলো অনেক সুন্দরভাবে কেটে গেল। আজ আমি খুব আরামে রুমে ঘুমিয়ে আছি। আম্মু রুমে এসে আমাকে ডাকতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে আম্মুর দিকে তাকালাম। আম্মু বিছানায় বসে বলছে, এই আব্বু, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, আজ কলেজে অনুষ্ঠানে যেতে হবে তো। আমি আম্মুর কোলে মাথা রেখে শুয়ে বললাম, আম্মু আমি এখন ঘুম থেকে উঠবো না, আর তোমাকে যেতে দেবো না। এখানে 5 মিনিট বসে থাকো, আমি তোমার কোলে মাথা দিয়ে 5 মিনিট শুয়ে থাকবো। আম্মু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ফাজিল একটা, আজ কলেজে অনুষ্ঠান, যেতে হবে তো। তোর আপু অনেকক্ষণ আগে চলে গিয়েছে, তাড়াতাড়ি উঠে বাবা। উঠবো না। আমি আম্মুর কোলে 10 মিনিট শুয়ে থাকলাম। আম্মু উপায় না পেয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। 10 মিনিট পর আম্মু চলে গেল, আর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে কাপড় পরে ভালোভাবে রেডি হলাম। আজ অনার্সদের বিদায় অনুষ্ঠান, মানে আমার আপুদের। আমি বিছানায় বসে নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর সে রিসিভ করলো আর বলল, জান বলো। কি করছিস এখন? এই তো রে, সাজুগুজু করলাম, জানিস তো আজ বিদায় অনুষ্ঠান। আর শোন, আজ কিন্তু তুই নীল শাড়ি পরে আসবি। আচ্ছা গো জান, আর তুইও কিন্তু নীল পাঞ্জাবি পরে আসবি। আচ্ছা গো জানু। আর শোন, আজ তাড়াতাড়ি আসবি কিন্তু, না সারা তোর খবর আছে। আচ্ছা গো শোনা। এভাবে কিছুক্ষণ গল্প করে ফোন রেখে দিলাম। আমি আলমারিতে গিয়ে দরজা খুলে আমার প্রিয় নীল পাঞ্জাবিটা পরলাম, আর আয়নায় গিয়ে চুল ঠিক করলাম, সুগন্ধি দিলাম পাঞ্জাবিতে। আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। নিচে আম্মু ভাইয়া রেডি হয়ে বসে আছে, আর আব্বু মনে হয় অনুষ্ঠানের জন্য আগে বাসা থেকে বের হয়ে গেছে। আমি নিচে আসলাম, এসেই বসে পড়লাম। আম্মু ভাইয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে। এটা দেখে আমার লজ্জা লাগছে। আমি আম্মুকে বললাম, আম্মু আমার দিকে হা হয়ে তাকিয়েছো কেন? আম্মু ভাইয়া স্বাভাবিক হয়ে বলল, আমার সোনা ছেলেটাকে আজ পাঞ্জাবিতে হিরো লাগতেছে। আম্মু ঠিক বলেছে। আজ হোসেনের দিকে নীলা তো হা করে তাকিয়ে থাকবে। ঠিক বলেছিস, আজ আমার ছেলেটাকে কিউট লাগতেছে। আম্মু আমার লজ্জা করতেছে আর ক্ষুধা লাগতেছে, খেতে দাও। আচ্ছা দিচ্ছি আব্বু। আম্মু আমাকে আর ভাইয়াকে খেতে দিল। আমরা 3 জন খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি, আম্মু, ভাইয়া গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আম্মু ভাইয়া তারা চলে গেল। আমি কলেজে ঢুকলাম, দেখলাম নাহিদ, রাইমান আর রবি দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে গেলাম। নাহিদ আমাকে দেখে বলল, রবি, রাইমান, দেখ দেখ আমাদের হিরো আইছে। ঠিক বলছিস, নীল পাঞ্জাবি পরে হিরো আইছে। আজ মনে হয় কলেজের মেয়েরা হোসাইনের দিকে হা করে তাকিয়ে থাকবে। আশেপাশে দেখ, মেয়েরা হোসেনের দিকে হা করে তাকিয়ে আছে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম বাস্তবেই হা হয়ে আছে। আমি ওদের বললাম, এই তোরা থাম, আর আমার নামে প্রশংসা করতে হবে না। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গল্প করলাম। আমার চোখ জোড়া আশেপাশে একজনকে খুঁজতেছে। এটা দেখে রবি বলল, দোস্ত, কাকে খুঁজতেছিস? ভাবি কে নাকি? হ্যাঁ, কোথাও তাকে দেখতে পাচ্ছি না। এখনো আসেনি, আসবে, একটু ওয়েট কর। আমরা কিছুক্ষণ গল্প করতে করতে আমার চোখ কলেজের গেটে আটকে গেল। আমি হা হয়ে তাকিয়ে আছি। আমি কাকে দেখছি? সে কেউই না, আমার ভালোবাসার মানুষ নীলা। নীলাকে দেখে আজকে আবার ক্রাশ খেলাম। নীলার পরনে নীল শাড়ি, হাতে ছুরি, মনে হচ্ছে আকাশ থেকে পড়ে নেমে এসেছে। আমি হা হয়ে তাকিয়ে আছি। নীলা কখন আমার সামনে এসে দাঁড়িয়ে আছে বুঝতে পারিনি। নীলা হাতে চুরি বাজিয়ে বলল, ওই এভাবে হা করে কি দেখছিস? আমি নীলার কথা শুনে স্বাভাবিক হয়ে বললাম, সামনে নীলপুরি আসছে, হা হয়ে থাকবো না তো কি করব? তোকে কি কম সুন্দর লাগছে? তোকে দেখে আমি তো ফিদা হয়ে গেছি। মাঝখান থেকে রবি বলে উঠল, তোরা থাম থাম, পার্কে গিয়ে প্রেম করিস। হ্যাঁ হারামি, কথার মাঝে বাহার ঢুকে দিলি। আমরা সবাই হেসে উঠলাম। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। তারপর মাইকে বলল আমাদের সবাইকে বসতে। আমরা সবাইকে বসে পড়লাম চেয়ারে। নীলা আমার পাশে বসে পড়ল। আম্মু, আব্বু, ভাইয়া আর স্যার ম্যাডামরা সবাই স্টেজে বসে আছে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেল। আশেপাশে ছাত্রছাত্রীরা বসে আছে, আর
উপর ব্যাচের আপুরা সামনে বসে আছে, তাদের অভিভাবকরাও আসছে। আমি সামনে নতুন একজনকে দেখলাম বসে আছে, মনে হয় আমাদের কলেজে নতুন সভাপতি। আব্বুর থেকে শুনেছিলাম। অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমি নীলা বসে থেকে গল্প করছি আর অনুষ্ঠান দেখছি। বড় অপর বড় ভাইয়েরা সবাই স্টেজে একে একে বক্তব্য দিয়ে গেল। এইভাবে অনুষ্ঠান বিকেল পর্যন্ত পেরিয়ে গেল। বড় অপু ভাইয়ারা সবাইকে নাস্তা পানি দিল, আমরা খেয়ে নিলাম। তারপর অনুষ্ঠান শুরু হলো। স্যার ম্যাডামেরা সবাই বড় অপু আর বড় ভাইদের বিদায় দিল। অনুষ্ঠানও শেষ হয়ে গেল। আমরা সবাই চেয়ার থেকে উঠে গেলাম। উঠে যেতে দেখলাম কে যেন এসে সভাপতি স্যারকে এলোপাতারিভাবে মারছে। এটা দেখে সবাই তড়িঘড়ি করে ভিড় লাগলো। আমরাও গেলাম। আমরা সবাই অবাক হয়ে তাকিয়েছি। একটা লোক এলোপাতারিভাবে লাথি মারতেছে সভাপতি স্যারকে। সভাপতি স্যার তাকে মিনতি করতেছে তাকে যেন না মারে। আমার পাশ থেকে নীলা বলে উঠল, রাব্বি, আঙ্কেল আমাদের সভাপতি, স্যারকে মারতেছেন কেন? ওই রাব্বি নামের লোকটা মায়ের থামিয়ে পেছনে তাকালো, নীলাকে দেখে বলল, আরে নীলামণি, কেমন আছো? এই তো ভালো, কিন্তু আঙ্কেল স্যারকে মারতেছেন কেন? মামনি, ওই কুত্তার বাচ্চার সাথে অনেক দিনের হিসাব বাকি আছে, সেই হিসাব আজ ওর থেকে আদায় করে নেব। রাব্বি আঙ্কেল রেগে এলোপাতারি আরো মারতে থাকে। সভাপতি স্যার কান্না করে বলল, ভাই, আমি আপনার কি ক্ষতি করছি? এইভাবে মারতেছেন কেন? আঙ্কেল মারা বন্ধ করে পকেট থেকে মোবাইলটা বের করে বসে বলল, তুই আমার কি ক্ষতি করেছিস সেইটা তো জানতে চাস, তাই না? ভাই। আঙ্কেল মোবাইল চালু করে মোবাইলে কি যেন বের করে সভাপতির সামনে ধরে বলল, দেখ তো এই দুজনকে চিনতে পারিস কিনা। সভাপতি স্যার এই দুই ছবি দেখে ভয় পেয়ে গেল। ভয়ে আর কিছু বলছে না। আঙ্কেল আবার বলল, কি হলো, চিনতে পেরেছিস? আজ থেকে 22 বছর থানার এএসপি মোহাম্মদ রবি ইসলাম আর তার স্ত্রী সহ যাকে তুই আর তোর গুন্ডারা মিলে মেরে ফেলেছিস। কিন্তু আমি ওই সময় পিছনে লুকিয়েছিলাম, তোদের সাথে তো আমি তখন পারতাম না। আর তুই রবি ভাইয়েরও আর তার স্ত্রীকে মেরে রেখে চলে গিয়েছিলি তার ছোট 2 বছরের ছেলেকে নিয়ে। সভাপতি স্যার এবার চুপ। কি হলো, চুপ কেন? আর তুই জানিস তখন রবি ইসলাম আর তার স্ত্রী মারা যায়নি, আল্লাহর রহমতে তারা বেঁচে গিয়েছে। আমি তাদের দুজন হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করেছিলাম। আল্লাহর রহমতে তারা সুস্থ হয়েছে, কিন্তু তাদের জীবনে একটাই আফসোস, তাদের সন্তানকে তারা হারিয়ে ফেলেছে। আর আমি তাদের আত্মবিশ্বাস দিয়ে মনোবল জুগিয়ে রেখেছিলাম। তাদের 4 বছরে অনেক কষ্টে কেটেছিল। থেমে আবার বলল, কিন্তু 4 বছর পর রবি ভাইয়ের কোল আলোকিত করে একটি ফুটফুটে সন্তান জন্ম হয়। নাম রাখা হলো নীলাদ্র ইসলাম। নীল আজ তারা নীলকে নিয়েই সুখী আছে। আর আমি কিছুক্ষণ আগে যেই মামুনির সাথে কথা বললাম, সে আমার ভাই রবি ইসলামের একমাত্র মেয়ে নীলাদ্রি ইসলাম, নীলা। আমি আর নীলা শুনে অবাক। নীলা হা হয়ে তাকিয়েছে। সে ভাবতেছে আমার একটা বড় ভাই ছিল। সভাপতি স্যার ভয়ে বলল, ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তখন টাকার নেশায় আমি অনেক অন্যায় করে ফেলছি মানুষের উপর। না, তোকে আমি মাফ করব না, কিন্তু তোকে এক শর্তে মাফ করব। যদি তার সঠিক উত্তর দিলে ভালো, না হলে তো রাজ খুন করে ফেলবো। আচ্ছা বলেন ভাই। রাব্বি ভাইয়ের সন্তান রাশেদ কোথায়, তাকে কোথায় নিয়ে রেখে এসেছিস? ঠিকানা দে, রাব্বি ভাইয়ের সন্তানকে আমি তাদের কাছে ফিরিয়ে দেব। ভাই, আমি তার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছিলাম। নীলার আব্বু রেগে এসে সভাপতি স্যারকে এলোপাতারি লাথি রক্তাক্ত করে ফেলল। সভাপতির মায়ের ছোট অজ্ঞান হয়ে গেছে। পুলিশ এসে সভাপতিকে অজ্ঞান অবস্থায় থানায় নিয়ে গেল। আস্তে আস্তে সব ছাত্রছাত্রী চলে গেল। আমি, আমার বন্ধুরা, আব্বু আম্মু ভাইয়া আপু দাঁড়িয়ে আছি। নীলা দৌড়ে গিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরলো। নীলা কান্না করে বলল, আপু আমার বড় ভাইয়াও ছিল। মামনি, তোর ভাই ছিল, কিন্তু তোর এই হতভাগা বাবা নিজের সন্তানকে রক্ষা করতে পারেনি। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। আর আমি আর নীলা ও আমার বন্ধুদের বিদায় দিয়ে আব্বু আম্মু ভাইয়া আপু সহ বাসায় চলে আসলাম। আমরা বাসায় এসে পড়লাম। আমি রুমে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর সে রিসিভ করলো। আমি বললাম, নীলা, বাসায় ঠিকঠাক মতো পৌঁছেছিস? কিছুক্ষণ আগে আসলাম। তুই? এই তো কিছুক্ষণ আগে আসলাম। আর শোন, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। রে, আমার ভাই ছিল, এই যাবৎ জানতাম না, আজকে জানলাম। জানিস আমার ভাইয়ের আদর, ভাইয়ের ভালোবাসা পেতে ইচ্ছে করে। আরে মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। দেখিস একদিন না একদিন তোর কাছে তোর ভাই ফিরে আসবে, দেখিস। আমি কিছুক্ষণ নীলাকে সান্ত্বনা দিলাম। ফোনে কথা বলে শেষ করে আমি মোবাইল টেবিলের উপর রেখে রুম থেকে বেরোয় নিচে যাব। আমি
আব্বু আম্মুর পাশ দিয়েই যেতেই কোনো কিছুর আওয়াজ পেলাম আম্মুর রুম থেকে। তাই আমি আম্মুর রুমের পাশ দিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম আর শোনার চেষ্টা করছি। আমি স্পষ্ট আওয়াজ পেলাম আম্মু কান্না করতেছে। আর আম্মু আব্বুকে যেটা বললো তা শুনে যেন আমি চরম অবাকের পর্যায়ে। আব্বু আম্মুকে বলছে, এই তুমি কান্না করতেছো কেন বাড়িতে আসার পর? এটা যে আমার খুশির কান্না গো। কি হয়েছে বলো তো? বলছি, তখন ওই সভাপতিকে মোবাইলে রাব্বি নামে একটা লোক পিক দেখাইছিল না, তখন আমি সামনে ছিলাম আর মোবাইলে একটা ছোট্ট বাচ্চার পিক দেখে অবাক হয়ে গেছি। কার ছবি দেখেছো মোবাইলে? আর কান্না করার কারণটা কি? ওই মোবাইলে পিকটা ছিল রাসেলের ছোটকালের পিক। কি? ওই পিক রাসেলের ছোটকালের? গো। আর আমি পরে যখন ওই লোকের মুখ থেকে শুনলাম নীলার বড় ভাই হারিয়ে গেছে, তখনও শিওর হয়েছি রাসেল হচ্ছে নীলার হারিয়ে যাওয়া বড় ভাই। ও, তাহলে ভালোই হয়েছে। আমরা সেই 22 বছর আগে রাসেলকে কুড়িয়ে পেয়েছিলাম ডাস্টবিনের ধারে। রাসেলের মাধ্যমে আমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছি। আজ রাসেলকে আমি নীলার বাবা মার কাছে ফিরিয়ে দেব। তারাও তাদের সন্তানের জন্য কষ্ট পাচ্ছে হারিয়ে ফেলার কারণে। ঠিক বলছো গো বউ, তাদের কাছে রাসেলকে ফিরিয়ে দেব। আমি তো ভেতরে থেকে আব্বু আম্মুর কথোপকথন শুনে অবাক হয়ে আছি। আমি ভাবছি রাসেল আমার ভাই নয়, নীলার বড় ভাই। আর যাই হোক, আমার অন্তরে আমার বড় ভাই রাসেল আজীবনই বড় ভাই হিসেবেই থাকবে। আমি এই কথাগুলো ভাবতে ভাবতেই হাত লেগে দরজা খুলে গেল। আম্মু দরজা খোলা শব্দ পেয়ে বলল, ও এখানে? আম্মুর কথা শুনে হুঁশ ফেললো। আমি আর না পারলে আম্মুর রুমে ঢুকে পড়লাম। আম্মু আমাকে দেখে বলল, আব্বু ভিতরে আয়। আমি ভিতরে গিয়ে খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু বলল, কি হয়েছে আব্বু, আজ এত খুশি খুশি লাগছে কেন? আম্মু, আজ আমি তোমার মতো মা পেয়ে গর্বিত। যে মা কুড়িয়ে পাওয়া সন্তানকে নিজের ছেলের মতো আগলে রাখে, আজ আমি সে মাকে পেয়ে গর্বিত। আব্বু, তুই আমাদের সব কথা শুনেছিস তাই না? হ্যাঁ আম্মু। আব্বু, তুই কিন্তু রাসেলকে বলবি না। আর আজ সবাই মিলে নীলার বাসায় গিয়ে তার আব্বু আম্মুকে সারপ্রাইজ দিব। আমি ছেড়ে দিয়ে বললাম, হ্যাঁ আম্মু, ঠিক বলেছ। আজ নীলার আব্বু আম্মু তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাবে। নীলা তার বড় ভাইয়ের আদর স্নেহ থেকে আর বঞ্চিত হবে না। আব্বু ঠিক বলছিস। আব্বু, তুই গিয়ে রেডি হয়ে নিচে যা, আমরা রেডি হয়ে নিচে আসতেছি। আচ্ছা আম্মু। আমি আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করে রুমে চলে আসলাম। এসে আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে চলে আসলাম। ভাইয়া আপু বসে বসে গল্প করছে। আমি এসে তাদের পাশে বসলাম। ভাই আমাকে দেখে বলল, হোসেন, কোথাও যাবি নাকি? না ভাইয়া, এমনি। ও আচ্ছা। আমি মনে মনে ভাবছি এখন ভাইয়াকে কিছু বলা যাবে না, আব্বু আম্মু এসে বলবে কোথায় যাব। আমি ভাইয়া আপুর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। আমি দেখলাম আব্বু আম্মু আসতেছে, তারাও রেডি হয়ে আসছে। আমাদের সামনে এসে ভাইয়া আপুকে বলল, রাসেল, আমরা সবাই নীলার বাসায় যাব একটা দরকারে, তোরা গিয়ে রেডি হয়ে আয়। কি জন্য যাবা আম্মু? হোসেনের বিয়ের ব্যাপারে যাবা নাকি? যাবো আব্বু। আচ্ছা আম্মু। ভাইয়া আপু রেডি হতে গেল তাদের রুমে। আম্মু আব্বু সোফায় বসে পড়লো আর আম্মু আমাকে বলল, আব্বু, তুই নীলাকে ফোন দিয়ে আমাকে দে তো, তাদেরও বলতে হবে আমরা তাদের বাসায় যাচ্ছি। আচ্ছা আম্মু। আমি মোবাইল বের করে নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর নীলা ফোন রিসিভ করলো। আমি আম্মুকে ফোন দিলাম। আম্মু ফোন দিয়ে নীলাকে বলল, আসসালামু আলাইকুম মামুনি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কে আম্মু বলছো? মামুনি, কেমন আছো তুমি? এই তো আম্মু, ভালো আছি। তুমি? এই তো মামুনি, ভালো আছি। তা তোমার আব্বু বাসায় আছে কি? আম্মু আছে। কিছু বলবেন আম্মু? দরকার ছিল, তোমার আব্বুরে ফোন দাও তো। আচ্ছা আম্মু, দিচ্ছি, একটু দেরি করেন। আচ্ছা মামুনি। নীলা বিছানা থেকে উঠে ফোন নিয়ে রুম থেকে বের হয়ে তার আব্বু আম্মু রুমে গেল। তার আব্বু আম্মু বিছানায় মনমার হয়ে বসে আছে। তার আব্বু দেখে বলল, মামনি কিছু বলবা? আপু, হোসেনের আম্মু ফোন দিয়েছে, তোমার সাথে কথা বলবে। আচ্ছা দাও মামনি। নীলা তার আব্বুকে ফোন দিল। তার আব্বু ফোন নিয়ে আমার আম্মুকে বলল, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আপা। ভাই, আমি আপনাদের বাসায় যাচ্ছি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের বিষয়ে। আচ্ছা ঠিক আছে আপা, আসেন, আমরা বাসায় আছি। আচ্ছা ভাই। আম্মু তারপর ফোন কেটে দিল। আমি আব্বু আম্মু কিছুক্ষণ গল্প করলাম। কিছুক্ষণ পর ভাইয়া আপু রেডি হয়ে আসলো। আম্মু সোফাতে কোঠে ভাইয়ের কাছে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে আদর করে দিল আর কপালে চুমু দিয়ে ভাইয়া বলল, আম্মু, তুমি এইরকম করতেছো কেন? আমি কি আমার ছেলেকে আদর করতে পারি না? আম্মু, আমি কি না বলেছি পিতামাতা তো সন্তানকে আদর করতেই পারি? আমি বুঝতে পারলাম
আজ আম্মুর খুব মন খারাপ। ভাইয়াকে তাদের কাছে ফিরিয়ে দেবে। আর আব্বু বলল, তাহলে সবাই চলো নীলাদের বাসায় যাওয়া যাক। হ্যাঁ। আমি, আব্বু, আম্মু, ভাইয়া, আপু বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়লাম সবাই। কিছুক্ষণের মধ্যে নীলাদের বাসার উদ্দেশ্যে গাড়ি ছাড়লো। সারা রাস্তা সবার সাথে গল্প করতে করতে আসলাম। আধ ঘন্টার মধ্যে নীলাদের বাসায় চলে আসলাম। আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। আমরা সবাই মিলে নীলাদের বাসার দরজার সামনে আসলাম। এসে আমি কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে দিল। আমাদের সবাইকে দেখে আন্টি বলল, আপা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন ভাবি? আল্লাহর রহমতে ভালো আছি। আপা, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। আচ্ছা ভাবি। আমি, আব্বু, আম্মু, ভাইয়া, আপু ভিতরে ঢুকে পড়লাম। আমি দেখলাম নীলার আব্বু সোফায় বসে আছে। নীলার আব্বু আমাদের দেখে বলল, আসছেন আপা, আপনার সোফায় বসে পড়েন। আমরা সবাই বসে পড়লাম সোফায়। নীলার আব্বু নীলার আম্মুকে বলল, যাও গো, সবার জন্য নাস্তা আনো। আচ্ছা, যাচ্ছি। আনতে একটু দেরি করো। ওকে। নীলার আব্বু নাস্তা বানাতে চলে গেল। আম্মু নীলাকে বলল, মামুনি, আমার পাশে এসে বসে পড়ো। আচ্ছা আম্মু, বসতেছি। নীলা আম্মুর পাশে বসে পড়ল। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। নীলা মনমরা হয়ে বসে আছে, সে কোনো কথা বলেনি। আব্বু এটা বুঝতে পেরে বলল, মামনি কথা বলছে না কেন? কেন, কোনো বিষয় কি মন খারাপ? না আব্বু, এমনি ভালো লাগতেছে না। ও আচ্ছা। নীলা মনমরা হয়ে বসে আছে। আমারও খারাপ লাগছে তার মন খারাপ দেখে, নিজেরও ভালো লাগতেছে না। কিছুক্ষণ পর আন্টি নাস্তা নিয়ে আসলো আমাদের জন্য। নাস্তা নিয়ে আন্টি বসে পড়ল। আমরা সবাই নাস্তা খেয়ে নিলাম। আমরা বসে আছি, তখন আঙ্কেল বলল, ভাই বলেন, কি বলতে চাইছিলেন? বলছি, আসলে নীলার মামুনির সাথে হোসেনের বিয়ে দিতে চাই। ও, এটা তো ভালো কথা। নীলার আম্মু, তুমি কি বলো? নীলা মামুনিকে বিয়ে দিব। নীলার বয়সও হচ্ছে। আমি তো হা হয়ে আছি। আম্মু যেই কথা বলতে আসছে তার বদলে আমার আর নীলার বিয়ের কথা হচ্ছে। আমি বলে উঠলাম, আম্মু, তোমাকে তো বলেছিলাম আমি পড়াশোনা শেষ করে বিয়ে করব। তুই বিয়ের পরও পড়াশোনা করতে পারবি, তাই আমরা তোকে আর নীলাকে বিয়ে দিব। এই বিষয়ে আর কথা বলবি না কিন্তু। আচ্ছা, কি আর করার, আম্মু সিদ্ধান্তের উপর আমি আর কথা বলতে পারবো না, তাই চুপ করে আছি। আম্মু বলে উঠলো, আপা, আপনাদের আরেক প্রশ্ন জিজ্ঞাসা করব, কিছু যদি না মনে করতেন। আচ্ছা, বলেন ভাবি। বলছি আপা, আপনাদের কি ছেলে সন্তান ছিল? ভাবি, ছিল, কিন্তু আমরা এক দুর্ঘটনায় ফলে হারিয়ে ফেলেছি। আরে আপা, কান্না করেন না, সব ঠিক হয়ে যাবে। কতদিন আমার সন্তানকে কাছে ফিরে পাবো সেই আশায় এখনো আছি। আবা, আজ আপনাদের একটা বড় সারপ্রাইজ দিব, একটু দেরি করেন। আম্মু মোবাইল চালু করে গ্যালারি থেকে ভাই শিশুকালের ছবি বের করে আম্মু বলল, আবার দেখেন তো এই ছবি চিনতে পারেন কিনা। কিসের ছবি ভাবি? আম্মু নীলার আম্মুর হাতে মোবাইলটা দিল। তার আম্মু মোবাইল নিয়ে ছবি দেখে তো অবাক, আর চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। এটা দেখে আঙ্কেল বলল, কি হলো নীলার আম্মু, কান্না করতেছো কেন মোবাইল নিয়ে? নীলার আম্মু কান্না করতে করতে মোবাইল তার আব্বুর হাতে দিল। তার আব্বু নিয়ে ওই ছবিগুলো দেখে অবাক, এবং তিনিও কান্না করছে। এটা দেখে নীলা বলল, আম্মু, আব্বু, তোমরা কান্না করতেছো কেন? কান্না থামাও, ভালো লাগতেছে না আমার। নীলার আম্মু কান্না করতে করতে বলল, ভাবি, ওইটা তো আমার ছেলের ছবি। আপনারা কোথায় পেলেন? আর আমার সন্তানের সম্পর্কে আপনারা কিছু জানেন? জানলে আমাদের বলেন, আমার সন্তান কোথায় আছে? ভাই, ভাবি, আপনারা বলেন প্লিজ, আমার সন্তান কোথায় আছে? আমি তাকে আনতে যাবো। আরে আপনার আগে শান্ত হন, আর আমি বলছি। আর কান্না না থামালে আমি বলবো না। আম্মুর কথা শুনে নীলার আব্বু আম্মু কান্না থামালো। ভাবি, বলেন প্লিজ। আম্মু আবার বলতে শুরু করলো, আপনার সন্তান আমাদের কাছেই আছে। নীলার আব্বু আম্মু অবাক। নীলার আম্মু বলল, আপনাদের কাছে মানে? বুঝিয়ে বলেন প্লিজ। আর আমার সন্তান কোথায়? আমাদের কাছে আজ থেকে 22 বছর আগে আমি আর নিধির আব্বু দুইজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম পরিবারের সম্মতিতে। বিয়ে হওয়ার 2 বছর পর আমি নিধির আব্বুর উপর প্রেশার ক্রিয়েট করতাম, আমার একটা সন্তান চাই, কিন্তু সে দিতে পারতো না। এই নিয়ে আমাদের মাঝে মধ্যে অনেক ঝগড়া হতো। আম্মু আবার থেমে বলতে শুরু করলো, তার কিছুদিন পর আমরা ঘুরতে বেরিয়েছিলাম। সেখান থেকে রাতে ফেরার পথে এক জায়গায় গিয়ে চাকা নষ্ট হয়ে গিয়েছিল। নিধির আব্বু নেমে চাকা ঠিক করছিল, তখন পাশে একটা ডাস্টবিন ছিল, সেখান থেকে একটা শিশুর কান্নার আওয়াজ আসতেছিল। আমি গাড়ি থেকে নেমে পাশে ডাস্টবিনে গিয়ে দেখলাম একটা সুন্দর ফুটফুটে শিশুকে ফেলে দিয়ে গিয়েছিল। আমি গিয়ে সন্তানকে কোলে নিয়ে নিধির আব্বুর কাছে এসেছিলাম। সে দেখে বলেছিল
এই সন্তান কার? আমি বলেছিলাম ডাস্টবিনে কেউ একজন ফেলে দিয়ে গেছিল। আমরা ওই সন্তানকে বাসায় এনেছিলাম। আমরা অনেক খুঁজছি তাদের বাবা মাকে, কিন্তু পাইনি। তারপর আমি নিধির আব্বুকে বলেছিলাম আজ থেকে এই শিশুটি আমার সন্তান। তখন নিধির আব্বু একমত দিয়েছিল। আমি ওই সন্তানের মাধ্যমে আমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলাম। ওই ছোট্ট শিশুটির নাম আমি রেখেছিলাম রাসেল, আর তাকে আমি আমার সন্তানের মতোই ভালোবেসেছি। আর এইভাবে রাসেলকে মানুষ করে আমি দিনগুলি পার হতো। সে আস্তে আস্তে বড় হয়। 3 বছর পরে আমার গর্ভে আমার নিধি মামুনি আসে। এতে আমিও খুব খুশি হয়েছি। আমার 2টা সন্তান, আমি 2জনকে সমান ভালোবাসা দিয়েছি। নিধি মামুনি আস্তে আস্তে বড় হলো। এইভাবে আরও 3 বছর কেটে গেল। 3 বছর আমার গর্ভে আরেকটা সন্তান আসে, আমার ছোট্ট ছেলে হোসেন। কিন্তু সন্তানকে নিয়ে আমার সুখ কাটতে শুরু করলো। আর আপা, আমাদের বড় ছেলে রাসেলই হচ্ছে আপনাদের হারিয়ে যাওয়া সন্তান রাশেদ। আব্বু আম্মুর কথা শুনে নীলার আব্বু আম্মু, ভাইয়া, নীলা, আপু সবাই অবাক। নীলার আম্মু খুশিতেই বলল, ভাবি, রাসেলই আমার হারিয়ে যাওয়া সন্তান রাশেদ। আপা। নীলার আম্মু খুশিতে রাসেল ভাইকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেলো। নীলার আব্বু খুশিতে জড়িয়ে তুললো। তার অনেক খুশি আজ। নীলার আব্বু আম্মু ছেড়ে দিল রাসেল ভাইয়াকে। আর রাসেল ভাইয়া তো অবাক। রাসেল ভাই বলল, আব্বু আম্মু, তোমরা এইসব কি বলছো? নীলার বাবা মা আমার আসল আব্বু আম্মু? আব্বু, আমরা তোকে কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু আমি তোকে মায়া, মমতা, আদর, যত্নে গড়ে তুলেছি। আর তোর আসল বাবা মা ওনারা। কিন্তু আম্মু, আমি তোমাকেও আম্মু বলে ডাকবো। আর আসল আব্বু আম্মুকেও আজ থেকে আমার 2 আব্বু 2 আম্মু। নীলা মাথা নিচু করে বসে আছে। আর আজকে সে খুব খুশি। সে মনে মনে ভাবছে যে রাসেল ভাইয়া তার বড় ভাই। সে খুব খুশি এই ভেবে কান্না করতেছে। বড় ভাইয়া দেখলো তার বোন নীলা মাথা নিচু করে বসে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। এটা দেখে ভাইয়া বলল, ওই নীলা আপু, আমার কাছে আই। বসে আছিস কেন? আর আম্মু দেখো, আমার ছোট্ট পিচ্চি বোনটা কান্না করতেছে। ওই মামুনি, কান্না করা হয় না কিন্তু। নীলা তার ভাইয়ের কথা শুনে সোফা থেকে উঠে খুশিতে ভাইকে জড়িয়ে ধরলো। আর ভাইয়া বলল, এই পাগলি, কাঁদছিস কেন? ভাইয়া, এটা যে খুশির কান্না। আমি আমার ভাইয়ের আদর ফিরে পেলাম। আর কাঁদবি না বলে দিলাম। হুম। আজ থেকে আমার 2 বোন, নিধি আর নীলা। নিধি, কি বলিস? ভাইয়া। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। নীলার আব্বু আম্মু, নীলা সবাই খুশি। আমরা গল্প গুজব করে তখন আম্মু বলে উঠলো, আপা, তাহলে নীলা আর হোসেনের বিয়ে কবে দিবেন? আপনারাই বলেন ভাবি। তাহলে নীলা মামুনির সাথে আমার ছেলে হোসেনের বিয়ে 15 দিন পরে। আচ্ছা ভাবি। তাহলে আমরা এখন উঠি, আর রাসেল আপনাদের কাছেই থাক। আরে ভাবি, সমস্যা নাই, রাসেল আপনাদের সাথেই থাকুক, আর মাঝে মধ্যে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে আপা, আর বিয়ের কাজকর্ম শুরু করে দেই। আচ্ছা ভাবি। আন্টি, আমার একটা শর্ত আছে, না মানলে বিয়ে করব না। হোসেন, আমাকে আজ থেকে আম্মু বলবি। আর কি শর্ত বাবা? আচ্ছা আম্মু, আর শর্ত হলো আমার আর নীলার বিয়েতে তুমি আর আব্বু পার্মানেন্ট আমাদের বাসায় থাকবেন। তা কি করে হয় বাবা? হোসেন ঠিক বলছে আপা, আপনারা আমাদের বাড়িতে থাকবেন। আমি চাই না নীলা মামুনি আপনাদের ছাড়া থাকতে কষ্ট পাক। আর রাসেলও তার আব্বু আম্মুর সাথে থাকবে। এইটা আমার লাস্ট কথা। আচ্ছা, কি আর করার, থাকবো নি। কি বলো নীলার আম্মু? জামাই বাবাজিও বলছে না থাকলে তো রাগ করবে বিয়ান বিয়াই। বিয়ান। এভাবে কিছুক্ষণ গল্প গুজব করে বাসায় চলে আসলাম। আম্মু আব্বু নীলার বাবা মাকে বলেছে রাসেল ভাইয়া যেন তাদের সাথেই থাকে। তাই রাসেল ভাইকে ওখানে রেখে আসলাম, সেখানে তার আব্বু আম্মুর কাছে। আমি, আম্মু, আব্বু নীলাদের বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। এসে আমি রুমে ফ্রেশ হতে গেলাম। আম্মু, আব্বু, আপু তারাও তাদের রুমে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বসে পড়লাম। আমি কিছুক্ষণ বসে বিশ্রাম নিলাম। হঠাৎ মোবাইল বাজতে শুরু করলো। আমি মোবাইল হাতে নিয়ে দেখলাম নীলা ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম। নীলা অপর প্রান্ত থেকে বলল, জান, কেমন আছিস? আর বাসায় ঠিক মতো পৌঁছে গিয়েছিস? এই তো গো জানু, ভালো আছি। হ্যাঁ, কিছুক্ষণ আগে বাসে আসলাম। এসে আমি ফ্রেশ হয়ে বিছানায় বসে থেকে তোর সাথে কথা বলতেছি। আজ আমি আমার বড় ভাইয়াকে পেয়েছি। আজ আমি খুব খুশি। হ্যাঁ, আর ভাইয়া কোথায়, এখন কি করছে? এই তো ভাইয়া বসে থেকে আব্বু আম্মুর সাথে গল্প করতেছে। আম্মু তো ভাইয়াকে এক মুহূর্তেও ছাড়তেছে না। হ্যাঁ, আর শোন, যখন কোনো হারানো সন্তানকে তার বাবা মা ফিরে পায় তখন তারা সবচেয়ে পৃথিবীর সুখী মানুষ হয়। ঠিক বলছিস। আর জানিস, আমি তোর বাবার মতো মানুষটার উপর আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি যখন বিনা দোষে জেলে ছিলাম, একমাত্র তোর আব্বুই আমাকে বিশ্বাস করে জামিন করেছিল।
তোর আব্বু একজন সৎ ব্যক্তি। হুম। আমি নীলা 1 ঘন্টার মতো ফোনে গল্প করলাম। আমি নীলার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। আমি বিছানা থেকে উঠে নিচে গেলাম। দেখলাম আব্বু আম্মু আপু সোফায় বসে গল্প করছে। আমাকে দেখে আম্মু বলল, আব্বু আয় বসে পড়। আমি আম্মুর পাশে গিয়ে বসে পড়লাম। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আম্মু মন খারাপ করে বসে আছে। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি মন খারাপ করে আছো কেন? আর মন খারাপ করবা না? আব্বু আমি তো মন খারাপ করে নাই। হ্যাঁ, দেখতেই পাচ্ছি ভাইয়ের জন্য মন খারাপ করে আছো। আর মন খারাপ করে থাকবা না কিন্তু, আমি বলে দিলাম। আচ্ছা আর মন খারাপ করব না। রাসেলকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে, আর মন খারাপ করে থাকবো না। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। এভাবে রাত হয়ে গেল। আম্মু আব্বু আপুর সাথে কিছুক্ষণ গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর আব্বু আম্মু তাদের রুমে ঘুমাতে গেল। আমি আমার রুমে ঘুমাতে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে পড়লাম। আজ একটু বেশি ঘুম ধরছে, তাই আমি কিছুক্ষণ মোবাইলে ফেসবুক চালিয়ে বিছানায় কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরের দিন আমি ঘুমিয়েছি আরামে। হঠাৎ বুকের উপর ভারী কিছু অনুভব করলাম, তাই আমার ঘুমটা ভেঙে গেল। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। দেখলাম চুল এলোমেলো করে একটা মেয়ে আমার বুকের উপর শুয়ে আছে। আমি তো ভয় পেয়ে গেলাম, এই মেয়ে আবার কে? আমি হাত দিয়ে আস্তে আস্তে মুখের উপরে চুলগুলো সরালাম। দেখলাম এই তো নীলা। যাক বাবা, বাঁচলাম। আমি নীলাকে দেখতেছি, তাকে ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর লাগছে। এক ধ্যানে তাকিয়ে আছি। পরে আবার মনে হলো আম্মু আপু রুমে আসলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, তাই আমি নীলাকে ডাকতেছি, এই নীলা ঘুম থেকে ওঠো, আব্বু আম্মু আপু দেখলে ইজ্জতের ফালুদা হয়ে যাবে। কিছুক্ষণ ডাকলাম, কিন্তু ফাজিল মেয়ে উঠতেছে না। কেমনটা লাগে বলেন তো? আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি হাত দিয়ে নীলা নাক চেপে ধরলাম। নীলা নিঃশ্বাস নিতে না পারায় লাফ দিয়ে উঠলো আর আমাকে বলল, ওই হারামি, ঘুমাচ্ছি তোর বুকের উপরে, তুই আমার ঘুমটা ভেঙে দিলি কেন? এই ফাজিল মেয়ে, তোকে আমি ডাক দিতে উঠতেছিস না কেন? আব্বু আম্মু আপু দেখলে তো আমার ইজ্জতের ফালুদা হয়ে যেত, তাই নাক চেপে ধরেছি। হারামি, এটা আমার স্বামীর বুক, আমি ঘুমাবো, তাতে তোর কি? বললেই হলো। আর তুই কখন আসলি? এই তো সকালে তোর বাসায় আসছি, আম্মুকে বলে উপরে আসছি, এসে দেখি তুই ঘুমাচ্ছিস আর তোর বুকে আমি মাথা দিয়ে ঘুমাচ্ছি। মিস করতে চাইনি, তাই ঘুমাইছি তোর বুকে। হ্যাঁ হয়েছে, আর এখন সর, আমি ফ্রেশ হয়ে আসি। যা, পরে তোর এই শোধ তুলমু, বলে দিলাম। উঠে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ এসে দেখি নীলা এখন বিছানায় বসে পা দুলাচ্ছে। আমি নীলার পাশে বসে পরে টোকা দিলাম, আর নীলা বলল, ওই টোকা দিলি কেন? আর আমার একটা জিনিস খাইতে মন চাচ্ছে। এমনি। আর তোর কি খেতে মন চাচ্ছে বল, আমি এনে দিচ্ছি। তোকে আনতে হবে না ওই জিনিস, তোর কাছেই আছে। আমার ঠোঁটের দিকে ইশারা দিয়ে ইনোসেন্ট হয়ে বলতেছে। আমি বুঝতে পেরে বললাম, এই না না, আব্বু আম্মু আপু আসলে ইজ্জতের ফালুদা হয়ে যাবে। আর যা খাবি বিয়ের পর। না, আমি কোনো কিচ্ছু শুনতে চাই না, তাড়াতাড়ি করে আগে দরজা লেগে দিয়ে আসি। আমি বলতে যাব, তখন নীলা উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমার কাছে এসে বিছানায় আমার দিকে এগোচ্ছে, আর আমি পিছাচ্ছি। নীলা আমার হাত চেপে ধরে আমার মুখের দিকে এগোচ্ছে। আমি বললাম, এই নীলা এখন না। নীলা আমাকে কিছু বলতে না দেই আমার ঠোঁট তার আয়ত্তে নিয়ে নিল। আমি আর কথা বলতে পারছি না। নীলা আমার ঠোঁট তার দখলে নিয়ে কিস করতে লাগলো। আমিও তোর সাথে রেসপন্স দিলাম। এইভাবে 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল। আমি নীলা দুজনে হাঁপাচ্ছি। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এই ফাজিল মেয়া, আর কিছুক্ষণ হলে তো আমার দম বন্ধ হয়ে যেত। আমার কিন্তু ভালোই লেগেছে, আবার হবে নাকি? এই না না, আর নয়, এখন চল নিচে যাই। আচ্ছা, পরে কিন্তু এর শোধ তুলমু। আমি আর নীলা নিচে আসলাম। রুম থেকে বের হয়ে নিচে এসে আম্মু খাবার বেড়ে দিল। আমি আম্মুকে বললাম, আম্মু আজ তুমি আমাকে তুলে খাও। না, আজ তোরে তুলে খাওয়ামো না, আজ আমি আমার নীলা মামুনিরে তুলে খাওয়ামো। কি হলো মামুনি, খাবা তো? আম্মু, আজ তোমার হাতে তুলে খাবো। আইছে ধ্যাত, আজ আমাকে তুলে খাওয়ালো না। ভাইয়া আব্বু আম্মু আপু সবাই এসে দিল। আমরা সবাই খাবার খেয়ে নিলাম। আমি আম্মু আব্বু ভাইয়া সহ কলেজে আসলাম। আপু বাসায় আসছে, তার ফাইনাল পরীক্ষা। আমি আর নীলা ক্লাসে আসলাম। ক্লাস করতে করতে বিকেল হয়ে গেল। কলেজ ছুটি দিল। আমি নীলা ক্লাস থেকে বের হয়ে আমার বন্ধুদের সাথে আড্ডা দিলাম। আমি নীলা সারা বিকেল পার্কে ঘুরে বেড়ালাম। আমি সন্ধ্যায় নীলাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। আমি আব্বু আম্মু আর ভাইয়ের সাথে অনেক গল্প করলাম। আম্মু খাবার খেতে ডাকলো, আমরা খাবার খেয়ে নিলাম। যে যা রুমে গেলাম। আমি রুমে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 10 দিন। এই 10 দিনে নীলার সাথে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। বিয়ের কার্যক্রম আব্বু আম্মু শুরু করে দিছে। আমার বন্ধুদেরও বিয়ের কথা বলেছি, তারা খুব খুশি। এই 10 দিনে কিভাবে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। আমি আর নীলা দুজনেই 10 দিন কলেজও করেছি। কলেজ শেষ করে ঘুরে বেড়ানো। ভাইয়া 3 দিন পর পর আমাদের বাসায় এসেছে, নীলাদের বাসা থেকে। 10 দিন পর আজ আমি ঘুমিয়ে আছি, হঠাৎ মোবাইল বেজে উঠলো। আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানায় উঠে বসে মোবাইলের স্ক্রিনে
দেখলাম নীলার নাম্বার বেশি উঠেছে। আমি রিসিভ করে নীলাকে বললাম, হ্যাঁ বল নীলা। হোসেন, আজ তুই তাড়াতাড়ি আসবি, কলেজে আমরা এক জায়গায় সব বন্ধু মিলে ঘুরতে যাব। আচ্ছা নীলা। আমি কিছুক্ষণ গল্প করে মোবাইল রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে আসলাম। আব্বু আম্মু গল্প করতেছে। আপু মনে হয় এখনো রুমে আছে। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু আমাকে বলল, কোথায় যাচ্ছিস বাবা? এই তো আম্মু, কলেজে যাচ্ছি। আচ্ছা যা, আর খাবার খেয়ে কলেজে যা। না আম্মু, আমি পরে খেয়ে নেব। আমি গেলাম, থাকো। আচ্ছা সাবধানে যাবি। ঠিক আছে। বাসা থেকে বেরিয়ে নীলার বাসায় গেলাম। তাকে ওখান থেকে নিয়ে পার্কে ঘুরে বেড়ালাম। তারপর আমরা কলেজে গেলাম। এইভাবে সারাটা দিন কেটে গেল। এইভাবে কেটে গেল আরো 3 দিন। বিয়ের সময় আসলো। আমার বাড়িতে বিয়ের সব আয়োজন করতেছে। ফুল দিয়ে পুরো বাড়ি সাজিয়ে ফেলেছে। আমার বন্ধুরা সবাই বাড়ি সাজাতে সব কাজ করেছে। আব্বু আম্মু আপু তারাও সকল কাজ করেছে। নীলাদের বাড়ি অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আজ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সারাদিন কেটে গেল। আমার আম্মু আমার হাত থেকে মোবাইল কেড়ে নিছে। এই 2 দিন নীলার সাথে কথা বলতে পারবো না। কি আর করার, আমাকে 2 দিন বাসায় থাকতে হবে। আমাকেও বের হতে দেবে না। নীলার আম্মু নীলার হাত থেকে মোবাইল কেড়ে নিছে। তাকেও 2 দিন আর তার আব্বু আম্মু বাসা থেকে বের হতে দেবে না। এইটা নাকি বিয়ের নিয়ম। এভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিনে নীলার সাথে কথা বলতে না পেরে অনেক কষ্ট লেগেছে। নীলার সাথে কথা না বলে ভালো লাগে না। আজ আমার বিয়ে। আমি বর বেশে নীল পাঞ্জাবি পরে নীলাদের বাসায় আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আর আব্বু আম্মু ভাই আপু সবাই চলে আসলাম। গেট দিয়ে নীলাদের বাসায় গাড়ি প্রবেশ করলো। নীলাদের বাসাটা অনেক সুন্দর লাগছে। আমরা সবাই নেমে পড়লাম। আব্বু আম্মু নীলার বাবা মা সবার সাথে কুশল বিনিময় করলো। আমাকে নিয়ে গেল বাড়ির ভিতরে। বাড়ির ভিতরটা অনেক সাজসজ্জা করেছে। ভিতরে অনেক মেহমান। আমরা বন্ধুরা সহ আমাদেরকে একটা রুমে নিয়ে গেল। রুমটা বেশ বড় আর সাজানো। আমরা সবাইকে বসে পড়লাম বিছানায়। রায়মান আমাকে বলল, দোস্ত, তোর মনে হয় আর তর সইছে না, ভাবির কাছে যাওয়ার জন্য ছটফট করছিস। দোস্ত, ঠিক বলেছিস। হারামির দলেরা এখন আমাকে খেপাচ্ছে। পরে তোদের দেখে নেব। বললেই হলো। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। এখন দুপুর হয়ে যাচ্ছে। আমরা গল্প করছি, তখন দেখলাম কাজী সাহেব, নীলার বাবা মা আর আমার আব্বু আম্মু আমার কাছে এসে আমার পাশে বসে পড়লো। বিয়ের সব নিয়মকানুন বলে আমাকে কবুল বলতে বলল। আমিও বলে ফেললাম। ইসলামিক শরিয়া মোতাবেক আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। এইভাবে হইচই করতে করতে রাত হয়ে গেল। আমি এখন গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। নীলার আত্মীয় স্বজন বাবা মা নীলাকে নিয়ে আসলো। নীলার এখন বিদায়ের পালা। নীলা তার আব্বু আম্মুকে জড়ে ধরে কান্না করতেছে। কিছুক্ষণ পর নীলার আব্বু আম্মু নীলাকে বিদায় দিয়ে গাড়ির পিছনে সিটে গিয়ে বসলো। নীলা বসে পড়লো। নীলার আম্মু আমাকে বলল, বাবা, তুমি আমার মেয়েকে সুখে রাখবে, কেমন? হ্যাঁ আম্মু। আর আম্মু, তোমাকে একটা কথা বলবো? আচ্ছা বলো বাবা। আম্মু, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, সেটা মনে আছে তো? বাবা, মনে আছে। আচ্ছা আম্মু, আর অবশ্যই আসবা। আচ্ছা। আমি গাড়িতে উঠলাম। নীলার পাশে বসে পড়লাম। আব্বু আম্মু বন্ধুরা সবাই পিছনের গাড়িতে বসে পড়লো। আমি নীলার আব্বু আম্মুকে বিদায় জানালাম। গাড়ি কেবল চালু করলো। গাড়ি চলতে শুরু করলো বাসার উদ্দেশ্যে। নীলা আমার কাঁধে মাথা দিল। এখনো সে কাঁদছে। আমি নীলার চোখের পানি মুছে দিয়ে বললাম, এই কাঁদতেছো কেন? আব্বু আম্মুকে ছেড়ে আসতে কষ্ট হচ্ছে। আরে আমার পাগলি বউ, তোমার আব্বু আম্মু তো আর কিছুদিনেই আমাদের বাসায় পার্মানেন্ট আসবে। আমি নীলাকে সান্ত্বনা দিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি নিয়ে বাসায় পৌঁছে গেলাম। আব্বু আম্মু আর আমার চাচাতো বোন মামাতো বোনেরা নীলাকে নিয়ে রুমে গেল। আমার মামাতো বোন সীমা আসেনি, আর তাকে আমি দেখতেও চাই না। আর আমার মামারা 3 জন, 2 মামার মেয়ে আমাদের বাসায় এসেছে। আব্বু আম্মু সবাই ভিতরে গেল। আর আমি ছাদে চলে আসলাম বন্ধুদের নিয়ে। তারা বসে বসে গল্প করছে। আর আমি আকাশে তারার দিকে তাকিয়ে আছি। আজ আবহাওয়া খুব ঠান্ডা। আর আমি আজ খুব খুশি। জীবনের বড় কিছু আজ পেলাম। এই ঠান্ডায় মন মেতে যাচ্ছে। আমি চেয়ারে বসে পড়লাম। আমরা সবাই 1 ঘন্টার মতো আড্ডা দিলাম। আমি সামনে দেখলাম আম্মু আসতেছে। আম্মু এসে আমার কান টেনে বলল, ওই পিচ্চি ছেলে, ঘরে বৌমাকে রেখে এখানে আড্ডা দিচ্ছিস? তাড়াতাড়ি বৌমার কাছে যা। আম্মু আরেকটু থাকে না? না, তুই এখনই যা। সময় দেখেছিস? রাত 11টা বাজে। তাড়াতাড়ি যা কিন্তু। আচ্ছা যাচ্ছি। আমি ছাদ থেকে নেমে আমার রুমের দিকে গেলাম। বর্তমানে দরজার সামনে দাঁড়িয়ে আছি। ভয়ও লাগতেছে। আমি 1 কেজি সাহস বুকে নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। দরজা বন্ধ করে দিয়ে সামনে দেখলাম আমার বউটা বসে আছে মাথায় ঘোমটা দিয়ে। আমি গিয়ে বিছানায় বসে পড়লাম। নীলা একটু নড়ে বসলো। আমি হাত দিয়ে নীলার ঘোমটা নামালাম। আমি নীলার দিকে হা হয়ে তাকিয়ে আছি। নীলাকে অনেক সুন্দর লাগছে। আমার হা হয়ে তাকিয়ে থাকা দেখে নীলা বলল, ওই ফাজিল, হা করে আছিস কেন? হা করে তাকিয়ে থাকবো না তো কি করবো? তোকে যা কিউট লাগতেছে, আমার বউটাকে দেখে তো আর চোখই সরাতে পারছে না। হইছে গোজান, এখন চলো অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। চল।
আমি নীলাকে উজু করে 2 রাকাত নামাজ পড়ে নিলাম আর আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, হে আল্লাহ, তুমি আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি ভালোবাসা এনে দাও আর আমরা সারা জীবন যেন সুখে থাকতে পারি। আমি নীলা নামাজ শেষ করে বিছানায় এসে বসতেই নীলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায় আর আমাকে বলল, জানো, এইবার তুমি কই যাবা? আজ তোমার সাথে আমি রোমান্স করব। এই কি বলছিস এগুলো? আমি বলতে যাব তখন নীলা আমার বুকের উপর উঠে পড়ল আর আমার ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নিল। আমি এর কোনো কথা বলতে পারলাম না। নীলা আমার ঠোঁটে কিস করছে, আমি তার সাথে রেসপন্স দিলাম। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল। আমরা দুজনে হাঁপাচ্ছি। এবার আমি বললাম, এভাবে কেউ কিস করে? আরেকটু হলে তো খতম। আরেকবার হবে নাকি? আমি নীলাকে বিছানায় ফেলে দিয়ে তার উপর উঠে বসলাম। সে বলল, এই খাটাস, আমার উপরে উঠছিস কেন? আমি এখন টি-20 ম্যাচ খেলবো। যা দুষ্টু, আগে গিয়ে ঘরের লাইট অফ করে আয়, পাঠক পাঠিকারা দেখছে তো। ঠিকই বলেছ। আমি বিছানা থেকে উঠে লাইট অফ করে আসলাম। এসে নীলার সাথে আমি গভীর ভালোবাসার অতল সাগরে ডুব দিলাম। এই যে আপনারা এখন যান, শরম করে না? এভাবেই শুরু হলো আমার আর নীলার ভালোবাসার পথ চলা। নীলার আব্বু আমাদের বাসায় পার্মানেন্টে এসেছে। আমার আব্বু চায় নীলা যেন তার বাবা মার জন্য কষ্ট না পায়। নীলার বাবা মা, আমার বাবা মা, নীলা, আপু, ভাইয়া সবার সাথে সুখে দিন কাটাচ্ছে। ভাইয়ার কিছুদিন আগে বিয়ে হলো। ভাবির সাথেও ভাইয়া সুখেই দিন কাটাচ্ছে। আপুরও বিয়ে হয়েছে, তার জামাই কোম্পানির ম্যানেজার, তার সাথে সুখে দিন কাটাচ্ছে। এভাবেই শেষ হলো একটি ভালোবাসার গল্প।